এরকম বিভিন্ন প্রোগ্রাম তারা থ্রো করতেছে। বাই দিস টাইম এখন যেটা বেশি দরকার যে আপনাদের প্রত্যেকটা জেলাতে একটা জেলা কমিটি, এখানে 20 জন হোক 50 জন হোক সবাই মিলে একটা কমিটি, সেটার জন্য কিন্তু খুব একটা ভালো হবে। এবং মাঝে মধ্যে হ্যালো ভিউয়ার্স, দেখা যায় মাঝে মধ্যেই ধরেন আপনারা হ্যালো, এরকম বিভাগীয় কনফারেন্স করতে আমরা পারেন। আজকে আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম অফিসে আজকে আমাদের প্রথম আড্ডা এবং প্রথম আলোচনা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে আমরা আজকে এসেছি আমাদের ঢাকার এবং ঢাকার দূর দূরান্ত থেকে অনেক খামারি ভাইরা এসছেন। আমরা এখানে আজকে আমাদের ডেইরি রিলেটেড কিছু আলোচনা হবে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন ফরহাদ স্যার। আমরা ফরহাদ স্যারের কাছ থেকে কিছু প্রশ্ন যেগুলো অনেকে করেছেন আপনারা, সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমরা জানব এবং আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের আজকে এখানে প্রায় 15 জন খামারি উপস্থিত আছেন। অনেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন ঢাকার, কেউ রাজশাহী, কেউ দিনাজপুর, বগুড়া, যশোর, আর ঢাকার তো অনেকেই আছে, আরও অনেকে আছে যারা অন দ্য ওয়েতে আছে। তো ফরহাদ স্যার আমাদের সামনে উপস্থিত আছে। আমার কিছু কমন কিছু প্রশ্ন ফরহাদ স্যার আশা করি আমাদেরকে বুঝিয়ে বলবেন, আর আপনারাও সবাই সাথে থাকবেন। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম আমাদের বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আজকে প্রথম আড্ডা এবং আলোচনায়। আপনাকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। এখন ধন্যবাদ আপনাকেও যে আপনি এই ধরনের একটা আয়োজনের করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানাইছেন, সেজন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো আমরা স্যার আপনার কাছে প্রথম যেটা জানতে চাই, আপনি জানেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আজকে আমরা প্রথম লাইভ করতেছি এবং আপনিও আসছেন দেশের সকল খামারি ভাইদের সাথে কথা বলার জন্য। আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি বা মতামতটা কি, খুব অল্প কথায়? বাংলাদেশে ডেইরি সেক্টরকে যদি আমরা উন্নয়ন করতে চাই এবং খামারিরা যদি এই খামার করে যদি লাভবান হতে চায়, তাহলে অবশ্যই এই বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ অ্যাসোসিয়েশন ছাড়া এই সেক্টরকে উন্নয়ন করা আসলে কঠিন একটা বিষয়। আমি মনে করি যে বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন এখন গঠন হয়েছে এবং এই অ্যাসোসিয়েশনের পরিধি উপজেলা, জেলা পর্যন্ত এটাকে ছড়িয়ে দিতে হবে এবং যারা অ্যাসোসিয়েশনভুক্ত প্রত্যেক সদস্য যারা ডেইরি খামার করে তাদেরকে অন্তত এই ডেইরি উন্নত জাত লালন পালনের কিছু কলা কৌশল তাদেরকে অবশ্যই শিখতে হবে। যে একটা ডেইরি খামার করতে হলে কি কি বিষয় থাকা দরকার, যেমন একটা উন্নত একটা ঘর ডেইরির জন্যে, আর ডেইরির জন্য যেমন ঘাস একটা জরুরি একটা বিষয়, তারপরে তার খাদ্য ব্যবস্থাপনা, শেড ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ভিত্তিক, বিশেষ করে কৃত্রিম প্রজনন, কোন গাভীকে কোন বীজ দিতে হবে, এই বিষয়গুলো আসলে খামারিদেরকে জানা দরকার। এই বিষয়গুলো যদি ওনারা জানতে পারে, আমার মনে হয় যে ওনারা লাভবান হবে, অতি দ্রুত এই সেক্টর ডেভেলপমেন্ট হবে, যার জন্যে এই অ্যাসোসিয়েশনের কোনো বিকল্প নেই জানার জন্য। আচ্ছা স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে এখন অনেক শিক্ষিত ছেলেপেলেরা আমাদের ডেইরি সেক্টর, ফ্যাটেনিং সেক্টর এর এখন আসার উৎসাহ প্রকাশ করতেছে এবং অনেক প্রবাসী যারা দেশের বাইরে আছে তারাও চিন্তা করছে যে একটা সময় আমরা বিদেশ করতে চাই না, আমরা দেশে এসে আমাদের পরিবারের সাথে থেকে কিছু ভালো কাজ করতে চাই। এখন যারা এই নতুন উদ্যোক্তা হিসাবে আসতেছে, অনেকে খামার করতে চায়, একটা খামার শুরু করতে গেলে কি কোন কোন জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেই খামারকে প্রফিটেবল করার জন্য? জাস্ট পয়েন্ট আকারে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, এখানে বিভিন্ন এন্টারপ্রেনার কিন্তু আসতে চাচ্ছে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে
এই ডেইরি সায়েন্স কিন্তু একটা বিজ্ঞান, এটা সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে। শুধু আপনি কয়েকটা গরু কিনলেন, লালন পালন করলেন, খাওয়াইলেন, হয়তো এটা শখ মিটতে পারে, কিন্তু কমার্শিয়াল যদি আপনারা চিন্তা ভাবনা করে যদি আসেন যে হ্যাঁ, যে একটা খামার করতে হলে তার কি কি প্রিকন্ডিশন দরকার, কি জিনিসগুলো দরকার, আমি পূর্বে বলছি যে এদের বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে। কারণ আপনার গাভী আপনি কিনতে পারেন 1 লক্ষ বা থেকে 3 লক্ষ টাকা দামের গাভী কিনতে পারেন, কিন্তু এই গাভী তার যে ব্যবস্থাপনা সেগুলো জানতে হবে। এই গাভীর থেকে আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে তৈরি করতে হবে, আপনাদের উন্নত জাতের কৃত্রিম প্রজননের মাধ্যমে আসলে আপনাদের গাভী তৈরি করতে হবে। সেটা দিয়েই, আর ডেইরিটা হলো যে অন্যান্য ইনভেস্টমেন্টের মতো যে আমি যদি আজকে ইনভেস্ট করি 3 মাস বা 6 মাসের মধ্যেই আমি রিটার্ন পাবো, ডেইরিতে কিন্তু সেটা সম্ভব না। আপনাকে অবশ্যই আমি বলবো যে প্রথম 3 বছর আপনাকে ইনভেস্টমেন্ট এবং করতে হবে। এখানে লাভ কিন্তু আপনি এখানে যদি হিসাব করেন তাহলে হবে না। 3 বছর পরে আপনি যদি চিন্তা করেন, দেখবেন যে প্রতি 3 বছর পর, এরপর প্রতি 3 বছর পর পর কিন্তু এর দ্বিগুণ হবে। এর যে প্রফিট, আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে যে বাচ্চা আসবে, সার আসবে, গাভী তৈরি হবে, সেটা যদি আপনি হিসাব করেন, প্রথম 3 বছর আপনি কিছুই তেমন কিছু পাবেন না, কিন্তু পরবর্তী 3 বছর আপনার ঘরের থেকে যখন বাচ্চা আসবে, সেগুলো যখন গাভী হবে, এগুলো থেকে যখন আপনার প্রোডাকশন আসবে, তখন কিন্তু আপনার প্রতি 3 বছর পর পর এটা কিন্তু দ্বিগুণ হবে। তো কাজেই এটা একটা প্রফিটেবল এবং লাভজনক একটা ব্যবসা, কিন্তু যার জন্যে আপনার বিজ্ঞান ভিত্তিক নলেজগুলো আপনাকে থাকতে হবে, যে কিভাবে আপনার একটা উন্নত শেড, এই শেডের ব্যবস্থাপনা, ঘাস, উন্নত জাতের ঘাস চাষ, এই যে আপনার যে সুষম খাদ্যের সাথে ঘাসের যে রেশিও, প্রত্যেক জিনিসগুলো আপনাকে হিসাব করেই করতে হবে। যে আপনার খামারের জন্য কোন গাভীটা আপনার জন্য প্রফিটেবল, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। কাজেই এই নলেজগুলা আপনাকে আসলে থাকা দরকার। আর দেখবেন যে আমি আগেই বলছি এটা একটা বিজ্ঞান, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে যদি আপনি আগান, অবশ্যই এখানে লাভজনক একটা ব্যবসা। আর এই সেক্টরে এখনও মাত্র দুধ বা মাংস যদি আমরা বলি, যেটা হয়তো 30% বা 35% হয়তো যোগান আমরা দিতে পারতেছি, এখন কিন্তু বিশাল ঘাটতি। তো কাজেই এত এই যে প্রোটিন, এটা যোগানদার কিন্তু এই খামারিরা, আর এই প্রোটিনই পারে মেধাবী জাতি গঠন করতে। কাজেই আমার মনে হয় যে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। স্যার, আমাদের এখনকার দুইটা মেজর ইস্যু। 1 নাম্বার হচ্ছে খামারিরা দুধের দাম পায় না, আবার এই কোরবানির আগে এই সময়টাতে গোখাদ্যের দাম থাকে অত্যাধিক। এখন এই দুধের দাম পায় না, এটা এক এলাকা ভিত্তিক ইস্যুজ আছে। কিছু কিছু জায়গায় 30 টাকা, আবার কোথাও 60 টাকা 70 টাকাও বিক্রি হয়, ঢাকায় একটু বিক্রি হয়। এখন সার্বিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, খামারিদের এই দুধের দাম বৃদ্ধির লক্ষ্যে আমরা খামারিদের কি করার আছে এবং সরকারি পর্যায় থেকে কি করার আছে, বা খামারির এবং সরকার দুই পক্ষ মিলে কি ধরনের পদক্ষেপ নিলে আমরা এই দুধের দাম কিছুটা ভালো পেতে পারি, খামারিরা পেতে পারে, এটা ব্যাপারে আপনার মতামত বা দৃষ্টিভঙ্গি কি? হ্যাঁ, এরকম একটা ধরনের আপনার প্রোডাকশন দুধ কিন্তু বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 30 টাকাও আছে, কোনো জায়গায় 50 টাকাও আছে, এরকম আছে। তো এখন ডেইরি খামার করলাম, আমার উৎপাদিত পণ্য যদি আমি বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু ওই খামারি লাভবান হবে না। সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা, আমরা চট্টগ্রামে যেটা ডেইরি অ্যাসোসিয়েশন যেটা আছে, তাদের মাধ্যমে আমরা মাঝেই, যেমন দুধ কেনার প্রধানই হলো মিষ্টি পানগুলা, সেগুলাতে এই অ্যাসোসিয়েশন মাঝে একটা বার্গেনিং হিসাবে তাদের কাছে ধর্ণা দিয়েছে, এবং তাদেরকে বলছে যে আমাদের উৎপাদন খরচ এত, আমাদেরকে এত দিতে হবে। স্যার, আপনি এই ব্যাপারে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জেলা ভিত্তিক
বা ইউনিয়ন ভিত্তিক আমাদের একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে, association থাকতে ওখানে সকল খামারিদেরকে একত্র হতে হবে, একত্র হতে হবে। তাদের একত্র হয়ে সিদ্ধান্তে আসতে হবে যে আসতে হবে। কিভাবে আমাদেরকে দুধের ইয়েটা, মূল্যটাকে দুধের বাড়ানো মূল্যটা আমরা আমাদের ন্যায্য মূল্যটা যাতে আমরা পাই সেই হ্যাঁ। জিনিসটাকে ঠিক করতে হবে। অবশ্যই যারা এছাড়াও করতে পারেন দুধ রিলেটেড। এছাড়াও ধরেন আমাদের দুধের যে চাহিদা, এর আমরা বললাম যে হয়তো 30% আমরা চাহিদা পূরণ করতে পারি, 70% এখনো কিন্তু বাইরে। অনেক কাস্টমার ভালো দুধ পায় না বলে কিন্তু খায় না। কারণ আমাদের যারা খামারি ভাইরা যারা আছেন, বেশিরভাগ খামারি তারা নিজের দুধ নিজে সাধারণত বিক্রি করে না, মানে হোম সার্ভিস বলেন বা কোনো জায়গায় একটা মিল্ক সেল সেন্টার করে, এরকম কিন্তু খুবই একটা কম। যার জন্য ওনাদের দুধগুলা দেয় গোয়ালা, এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় অ্যাডাল্টারেট কিছু কিছু জায়গায় হয়তো তারা করে, যেটা অনেক সময় হয়তো পত্রিকাও আসছে। যার জন্য একটা নেগেটিভ যে ইমপ্রেশন এই ভোক্তাদের মধ্যে হয়েছে, সেটা হওয়ার কারণেই কিন্তু দুধের যে প্রাইস বিভিন্ন জায়গায় কিন্তু এরকম। তো কাজেই আমরা যারা আপনারা যারা উৎপাদনকারী সংস্থা, দুধ যারা উৎপাদন করেন, আপনারা যদি প্রত্যেকেই নিজস্ব কিন্তু যদি কিছু সেলসের ব্যবস্থা করেন, হয়তো ছোট্ট একটা দোকানের মাধ্যমেই হোক অথবা হাউস হোল্ড সাপ্লাই দিয়েই হোক, যদি করা যায়, এবং যারা দুধ ভোক্তা যারা, তাদেরকে যদি এই জিনিসটা আশ্বস্ত করা যায়, হ্যাঁ আমরা খামারি, আমাদের উৎপাদিত দুধ আমরা আপনাদেরকে দিচ্ছি, এখানে তারা যদি এই আস্থাটুকু পায়, আমার মনে হয় যে খুব দ্রুত এটার চাহিদা এটা বেড়ে যাবে। তাছাড়া ওই যে যেটা বললাম, আরও যে সমস্ত সংস্থাগুলো দুধ নেয় তাদেরকেও আমাদের বার্গেনিং করতে হবে যে হ্যাঁ আমাদের এই প্রাইসে দুধ নিতে হবে। এইগুলো যদি করা যায়, তাছাড়া আরও জিনিস করা যায় যে বিভিন্ন জেলাতে যে ডেইরি অ্যাসোসিয়েশন যদি থাকে, অ্যাসোসিয়েশনের হয়তো এখানে কিছু খামারি একত্রে মিলে যদি একটা সেল সেন্টারও যদি করা যায় তাদের ব্যানারে, এবং এটার যদি একটু প্রচার যদি করা যায়, অ্যাসোসিয়েশনের জেলাভিত্তিক কমিটি মিলে, হ্যাঁ কমিটি মিলে ওইখানে একটা যদি সেল সেন্টার করা যায়, এরকম হয়তো 2-3টা পয়েন্টে করলো, দেখা যাবে যে ভোক্তারা কিন্তু আশ্বস্ত হবে এবং তারা এই মিল্কগুলো কিন্তু কিনে নেবে। বাই দিস টাইম কিন্তু নাহার এগ্রো গ্রুপ চিটাগাং কিন্তু কয়েকটা পয়েন্ট অলরেডি করছে, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে বেশ ভালো একটা সেলস কিন্তু হচ্ছে। এটা আমরা এটাও দেখছি, হ্যাঁ। সাবার দিতে গেছিলাম, দেখলাম যে 50 টাকা করে বিক্রি করে ওনারা, এবং আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য বিক্রি করে সব সেল হয়ে যায়, সব সেল হয়ে যায়, মানুষ ক্রেজি হয়ে কিনে লাইন ধরে যদি এনশিওর করতে পারে যে কোয়ালিটিটা সাবার ডেইরি, সেই জন্য তারা গ্যারান্টেড, তারা ফিল করে যে এটা ভালো কোয়ালিটি। মানে জনগণকে যদি আমরা মানে আশ্বস্ত মানসম্মত পণ্য দিতে পারি, আমরা জেলাভিত্তিক যদি অ্যাসোসিয়েশন করতে পারি, অ্যাসোসিয়েশনের আন্ডারে সমস্ত খামারিদেরকে এনে ওখানে যদি পয়েন্ট টু পয়েন্টে আমরা বিভিন্ন সেল সেন্টার করে যদি দুধ বিক্রি করতে পারি, তাহলে হয়তো খামারিরা তাদের কিছুটা দুধের ন্যায্য মূল্য পেতে পারে। অবশ্যই। এটা আমরাও বিশ্বাস করি যে সেরকম একটা কিছু হবে। পাশাপাশি আমাদের দেশে দুগ্ধজাত পণ্যেরও অনেক অভাব আছে, এখনো আমরা কিন্তু ভালো মানের দুগ্ধজাত পণ্য আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই। এবং আমি একটা এক্সাম্পল আমি প্রায় স্যার কথা বলতে গিয়ে দেই, আমাদের সাতক্ষীরার কামরুল ভাই, সাতক্ষীরা যিনি আছেন, এই 6 মাস আগেও কামরুল ভাই কিন্তু অনেক স্ট্রাগল করতো এবং আমাকে প্রায় বলতো যে আমি 35 টাকা দুধ বিক্রি করি, 32 টাকা দুধ বিক্রি করি, খামার করতে পারছি না, হয়তো সম্ভব হবে না। বিগত 3 মাস আগে উনি সাতক্ষীরাতে এমন ভালো একটি দুগ্ধ পণ্যের আপনার দোকান দিয়েছে, ওখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো, যেখানে মিষ্টি, লাবান, ঘি থেকে শুরু করে সবকিছু, এবং খুবই সুন্দর। তার রোজার প্রথম দিনই 250 লিটার লাবান বিক্রি হয়েছে। এবং উনি শুধু বলতেছে এখন যে আমি সাপ্লাই দিয়ে ঘুরাইতে পারতেছি না। এই যে একটা চেঞ্জ, আমি চেঞ্জটা সবাইকে বলার চেষ্টা করি যে দেখেন মানুষ চেষ্টা করলে কি না হয়, সবকিছুই সম্ভব। তো স্যার এই আরেকটা জিনিস, আমরা তো এই দুধের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মতামতকে স্যার স্বাগত জানাই, এবং আমরাও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করব সামনে আমাদের সেন্ট্রাল কমিটিটা হয়ে গেলে জেলা ভিত্তিক আমরা অ্যাসোসিয়েশনের অফিস
দিয়ে আমরা সকল খামারিকে একত্র করার চেষ্টা করব। তারপর স্যার আমাদের ফিড প্রাইস, এখন গোখাদ্যের মূল্য এখন অত্যাধিক বেশি। আপনি জানেন যে এই সামনে কোরবানি আসার 2 মাস আগে খুবই খাদ্যের দাম অত্যাধিক থাকে। তো এই প্রবলেম থেকে উত্তরণের জন্য সামনের বার যাতে আমরা প্রবলেমে না পড়ি, বা অল্টারনেট যদি কিছু গোখাদ্য থাকে না কিছু জেলা ভিত্তিক, যেমন ওই নির্দিষ্ট এরিয়াতে অমুক এরিয়াতে ওই খাদ্যটাই ভালো কম দামে পাওয়া যায়। এখন আমরা কিছু জেনারেল খাদ্য 4-5টা আইটেম যেগুলো সবসময় আমরা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু কম্পারেটিভ এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চিন্তা করলে কিছু কিছু জায়গায় কিছু কিছু খাদ্যের দাম কম আছে। তো এই দিক দিয়ে চিন্তা করলে মানে খামারিরা এই গোখাদ্যের দামকে প্রথমত হচ্ছে কিভাবে কন্ট্রোল করা যায়, আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে নিজেদেরকেও কিছুটা উন্নতি করা যায়, এবার একটু জানতে চাই। যেমন আরেকটা এক্সাম্পল স্যার, সাতক্ষীরার দিকে দেখা যায় যে আমাদের 2 খামারি আছে, তারা ফ্যাটেনিং গরুকে শুধু ভুট্টা খাইয়েই ভুট্টার পরিমাণই প্রায় 70% দিয়ে তারা গরুকে কিন্তু ভালো মোটা তাজা করছে। অভ্যাসের ব্যাপার আছে, হ্যাঁ। তো ভুট্টার দাম কম, ওখানে স্বাভাবিকভাবে সে ওটাকে বড় করতে পারছে। তো এরকম কিছু সাজেশন আপনাকে, যে খামারিরা সামনের বার যাতে দুধের দাম খাদ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে রাখতে পারে, আমাদের খামারিদের এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কারণ একটা ডেইরি ফার্মের প্রায় মোট খরচের প্রায় 70% কিন্তু খাদ্য। যেহেতু আমাদের বিশেষ করে কুরবানের আগে প্রথম কমপক্ষে 3 মাস এটার কিন্তু 800 টাকার যেটা ভুসি সেটা কিন্তু 1200 টাকা পর্যন্ত হয়ে যায়। এটা প্রতি বছরই কিন্তু এরকম হয় যে কুরবানির আগে 3-4 মাস এটার দাম অত্যধিক হয়ে যায়। আর সেই কারণে আমার মনে হয় যে আমরা যারা ডেইরি খামারি আছি তাদেরকে বলবো যে প্রত্যেকটা জায়গায় আপনি যেটা বলছেন যে কিছু প্রচলিত খাদ্য আছে, সাইলেজ করতে পারে প্রচলিত, যেমন আমি যদি গমের ভুসি বলি বা ভুট্টা বলি বা বলি, যেগুলোকে স্টোর করা যায়, সেটা যদি আমরা 6 মাস আগের থেকেই কিছু স্টক আমরা যদি রাখি, সেটা একটা করা যায়। আর 2 নাম্বার হলো যে আপনি যেটা বলছেন যে আমাদের বিভিন্ন ধরনের ঘাস যেটা আছে, বিশেষ করে ভুট্টা গাছ কিন্তু খুব ভালো সাইলেজ হয়। সেটাকে যদি আমরা সাইলেজ করে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে এই সময়টা তাহলে আমাদের এই যে দানাদার খাবারের উপর একটা কিন্তু চাপ কমবে। এরপরে আমি যেটা বলবো যে কিছু আইটেম কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট হয়, হ্যাঁ, যেমন ভুট্টা থেকে শুরু করে, গম থেকে শুরু করে এরকম সয়াবিন, সেগুলো কিন্তু ইম্পোর্ট হয়। তো এই ইম্পোর্টেড জিনিসগুলা অন্য সময় আর এই সময় কিন্তু ইম্পোর্টের প্রাইস কিন্তু একই। এই যে দামগুলো যে বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু মধ্যস্বত্বভোগী যারা ইম্পোর্টার তারাই কিন্তু নিচ্ছে। ওই যে চাউলের ক্ষেত্রে আজকে হয়তো দেখছেন যে চাউলে সরকারের ভর্তুকি দিচ্ছে 6 টাকা, তো বাজারে তার আসছে মাত্র 1 টাকা। কাজেই আপনারা যখন ডেইরি অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটি এটা নিয়ে মুভ করবেন বা সরকারের সাথে যখন আপনারা বসবেন, আমার মনে হয় যে এই সুবিধাটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলেও দেখা যাবে যে এই সময়টা হয়তো এই যে ভুসি বা অন্যান্য খাদ্যের যে দাম হয়তো এত পরিমাণ বাড়বে না। সেটা আপনাদেরও সজাগ থাকতে হবে। আর এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আগের থেকেই ওই যে সাইলেজকরণ, যাদের সুবিধা আছে কিছু যে সমস্ত খাদ্যগুলা স্টক করা যায় 3-4 মাস 5 মাস, সেগুলোকেও আপনারা কিছু স্টক করলেন। আর ইম্পোর্টেড যে জিনিসগুলো সেটা যেন নিয়ন্ত্রণ করা যায়, সেটাও আপনাদের সরকারের সাথে এটা বসতে হবে, করতে হবে, বা আইডিয়া অ্যাসোসিয়েশনের মাধ্যমেও কিন্তু এগুলা ইম্পোর্ট বা কিন্তু করার ব্যবস্থা করা যায়। সেই জায়গাগুলোও আপনাদের ভবিষ্যতে খেয়াল করতে হবে। তো তাহলে আমাদের সাইলেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যদি সাইলেজ করে রাখতে পারি, আমাদের যখন খাদ্যের দাম অত্যাধিক থাকবে বা ক্রাইসিস থাকবে, তখন আমরা সাইলেজ খাওয়াই গরুকে আমরা ওই টাফ টাইমটা পার করে দিতে পারবো। অন্যান্য দেশের কথা যদি চিন্তা করেন, ইউরোপে জি স্যার, ইউরোপে আপনারা যদি শীত প্রধান দেশগুলোর কথা যদি চিন্তা করেন,
কোনো কোনো দেশে দেখা যায় 6 মাস 7 মাস পর্যন্ত বরফ থাকে। জি। তো সেইখানে তারা হয়তো 3-4 মাস এই যে ঘাসগুলো উৎপাদন করে এবং সেগুলোকে হে করে সাইলেজ করে তারা কিন্তু সংরক্ষণ করে এবং বাকি 6 মাস কিন্তু তারা এগুলো দিয়ে চলে। বাংলাদেশ এমন একটা দেশ, সারা বছরই কিন্তু সব ধরনের ফডার এখানে কিন্তু উৎপাদিত হয়। হতে থাকে। কাজেই আমরা এই 3 মাস মোকাবেলা করতে পারবো না, এটা কিন্তু ঠিক না। কাজেই আমরা এখানে সেলেস যদি করি, আমাদের ডাইভার্সিফিকেশনে যেতে হবে। খালি গমের ভুসির উপর নির্ভরশীল হলে হবে না। অন্যান্য খাদ্য যে উনি যেটা বলছে যে সাতক্ষীরায় ওখানে মোটা তাজাকরণ করছে 60 থেকে 70% ভুট্টা দিয়ে, বাকি এখানে আট জাতীয় হয়তো শুকনা খড় দিচ্ছে। অন্যগুলো, হ্যাঁ জি, শুকনা খড় বা অন্যান্য দিয়ে, কারণ আঁশ তো দিতে হবে, দিয়ে সেটাকে মেনটেন করতেছে। কাজেই আমাদের বিকল্প জিনিসগুলো এখানে এনে কিভাবে খাদ্যের ইয়াটাকে মিনিমাইজ করে ম্যাক্সিমাম প্রফিটটাকে ধরে নেওয়া যায় সেদিকে কিন্তু আমাদের ইয়ে করতে হবে। এবং এই ধরনের আমার মনে হয় যে নিউট্রিশনের যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমরা তাদের সাথেও বসতে পারি, এরকম যদি করি যে কিভাবে আমরা এই জায়গাটা আমরা সাশ্রয়ী হতে পারি, সেটাও ভবিষ্যতে করা যাবে। এবং নতুন নতুন আরো কি পণ্য উৎপাদন করা যেতে পারে সেগুলোর দিকেও আমাদের গবেষণা চালিয়ে যেতে হবে। স্যার, আমার বেশ কিছু প্রশ্ন আপনার কাছে আছে। আমরা শুনতেছি মনোযোগ দিয়ে, আমাদের বন্ধু লাইভে আছে তারাও শুনতেছে, আমরাও কথা বলতে বলতে সব শুনে যাচ্ছি, জানা হচ্ছে। আমাদের দেশে দেখা যায় ডেইরি ফার্ম অনেকেই করতে গিয়ে খামার ব্যবস্থাপনা কিন্তু একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই খামার ব্যবস্থাপনার দিকে যদি নজর দিই, খুব কোন জিনিসগুলোর দিকে নতুন খামারিদের প্রাথমিকভাবে একটু নজর দেওয়া দরকার? যেমন সবাই প্রথমেই বলবে যে ঘাস ছাড়া কিন্তু একটা দুগ্ধ খামার চলবে না। এখন যার ঘাস নেই সে যে একটা দুগ্ধ খামার করে বসে, তার তো লোকসান হবেই। আপনি ঘাস না থাকলে আপনার ফিড কস্ট কমাতে পারবেন না। তো এরকম আর কি কি দিক আছে, এই কয়েকটা দিক একটু যদি আপনি বলেন যে এই জিনিসগুলোর প্রতি যদি নজর রাখা যায়, তাহলে যারা নতুন খামার করতেছে বা করতে চায় বা যারা করেছে তারা তার খামারকে লাভবান করতে পারবে, পাশাপাশি দুধের দামও যদি ঠিক থাকে। মানে যারা খামার করবেন বা নতুন করতেছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে ডেইরি খামার করতে হলে, আমি আগেই বলছি যে ডেইরি ফার্মিং এটা কিন্তু একটা বিজ্ঞান, এর কিছু নিয়ম কানুন আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। লাভজনক ডেইরি ফার্মের পূর্ব শর্ত হলো যে আপনি একটা খামার চিন্তা করার আগে, খামার গড়ার আগে, আমি বলবো যে প্রথম আপনাকে করতে হবে ঘাস চাষ। যে আপনি যে কটা গরু পালবেন তার এগেইনস্টে আপনাকে ঘাস চাষ করতে হবে। তারপরে আপনি একটা শেড করবেন, উন্নত মানের একটা শেড, যেখানে পর্যাপ্ত আলো বাতাস যাইতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়, সেই শেডটা করবেন। তারপরে হলো আপনার উন্নত জাতের গরু, মানে প্রথম ঘাস, তারপর হলো ঘর, এরপর হলো গরু। অনেকে আমরা একটা ভুল করি যে প্রথম কিনি গরু, ঘর যেমন তেমন একটা হলে ওখানে গরুটা উঠাই, ঘাস কথা যদি বলি যে যখন পাই তখন খাওয়াই, যখন পাই না তখন কোত্থেকে খাওয়াবো। এখন আমি যদি প্রত্যেক দিন যদি দুধ চাই, এক বছর যাওয়ার পরে যদি আমি একটা বাচ্চা চাই, তাহলে আমাকে তো ওই পরিবেশটাতে হবে যে তার উন্নত পরিবেশ এবং তার উন্নত নিউট্রিশন এবং ঘাস সেটা দিতে হবে। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি জরুরি। যে এখন ধরুন ঘাস চাষ যার জায়গা আছে সে সহজেই ঘাস চাষ করতে পারে। এটাকে যদি আমি সারা বছরের যদি একটা পরিকল্পনা করে যে আমার এই 10টা গাভী, আমার হয়তো এই 1 একর জমির আমার ঘাস আছে, এই ঘাসটা রোটেশনালি আমার প্রতি মাসে এই পরিমাণ আমার ঘাস এখানে আসবে। কারণ আপনারা জানেন যে একটা গরুর তার লাইভ ওয়েটের, টোটাল বডি ওয়েটের
কমপক্ষে 6% ঘাস লাগে। যদি একটা গরু ওজন যদি 300 কেজি হয় তাহলে কমপক্ষে তাকে অন্তত 318 কেজি ঘাস দিতে হবে, এটা হলো কমপক্ষে। আর ম্যাক্সিমাম হলো 30 কেজি পর্যন্ত। দুধের গাভী, হ্যাঁ দুধের গরুগুলো। এরকম কি কোনো ফর্মুলা আছে যে একটা গরুর জন্য কত শতক জমির ঘাস মানে অ্যাপ্রোপ্রিয়েট, বা কত কয়টা গরুর জন্য কত? যেমন এটা নির্ভর করে জায়গার ইয়ার উপরে, ফার্টিলিটির উপরে। সাধারণত দেখা যায় যে আপনি যদি 10টা গাভী পালেন অন্তত কমপক্ষে 1 একর জায়গা দরকার। 100 শতক জায়গা যদি উন্নত মানের যদি ইয়ে হয়, তাহলে এখানে আপনি রোটেশনালি যদি আপনি ঘাস চাষ করেন, এই 10টা গাভী এখানে ইজিলি এতটুকু লাগবে। তো এই জায়গাটা আপনারা করবেন, করার পরে শেডটাকে একটু স্বাস্থ্যসম্মত করেন। তো সবচেয়ে ডেইরি খামার জন্য লাভজনকের ইয়ে হলো যে আমাদেরকে উন্নত জাতের গাভী নির্বাচন করতে হবে বা তৈরি করতে হবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। উন্নত জাতের গাভী তৈরি করতে হলে আপনি কিন্তু সবসময় বাইরের থেকে কিনে আপনি পারবেন না। এখানে দেখবেন যে কিছু ভালো পড়বে, কিছু খারাপ পড়বে। কারণ গাভী, উন্নত জাতের গাভী তৈরি করতে হলে তার পূর্বপুরুষের ইতিহাস দরকার, যে মায়ের পক্ষে এবং বাবার পক্ষের এই ইতিহাস দরকার, যে তার মা কত লিটার দুধ দিত, তারপরে 1 থেকে 1.5 বছরের মধ্যে সে একটা করে বাচ্চা দিত কিনা, তার অন্য কোনো ডিফর্মিটি ছিল কিনা, এই ধরনের অনেক হিস্ট্রি রেকর্ডগুলো দরকার। এবং ঠিক বাবার পক্ষেরও এই জিনিসগুলো দরকার। তাইলে আমরা উন্নত জাতের গাভী আমরা ভবিষ্যতে পাবো। কিন্তু স্যার এই রেকর্ড তো কারো কাছে নাই। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে খামারিরা এখন তারা গরু কেনার জন্য অস্থির, তারা খামার কেনার জন্য করার জন্য অস্থির হয়ে গেছে, যেখানে যা গরু পাচ্ছে সে কিনে ফেলতেছে, কিন্তু কোনো রেকর্ড নাই, কিছু নাই। আমরা বলি আমরা যারা খামার করি, আমরা তাদেরকে পরামর্শ দেই, আপনারা খামার করতে চান, আপনাকে জাত উন্নয়ন করে নিতে হবে। আপনি এখন কয়েকটা গরু কিনে তাকে ইনসেমিনেট করেন ভালো সিমেন্ট দিয়ে, ধীরে ধীরে জাত উন্নয়ন করে নেন। এখনই গরু সব কিনে ফেলে খামার করে ফেলবো, ব্যাপারটা কিন্তু মনে হয় না স্যার এরকম না। ঠিক রাইট আপনি। এখন কথা হলো যে যদিও সরকারের একটা প্রজনন নীতিমালা আছে 2008-এর, সেখানে কিন্তু এই কথাগুলো বলা আছে। প্রাণী সম্পদ বিভাগ এইখানে ধরেন অফিসিয়াল লেভেলে এই রেকর্ডপত্রগুলো কিছু রাখার চেষ্টা করে, কিন্তু ফিল্ড লেভেলে খামারিদের কাছে কিন্তু রেকর্ডিং বিষয়গুলো না থাকার কারণে, লিপিবদ্ধ না থাকার কারণে পরবর্তীতে দেখা যায় যে সমস্ত বাচ্চাগুলো আসলো তার বাবা বা মার যে বংশ পরিচয় সেটা লিপিবদ্ধ থাকে না। খামারিরাও হয়তো তাদের অজ্ঞতার কারণে রাখে না। আমাদের লাইভস্টক ডিপার্টমেন্টের আসলে জনবল এবং সব দিক দিয়ে এত একটা অবস্থা সংকট থাকার কারণে এই সার্ভিসটাও কিন্তু ওইভাবে দেওয়া সম্ভব হয় নাই। হ্যাঁ অবশ্যই এটা আমি একটু বলে শেষ করি। হ্যাঁ অবশ্যই এটা রাখতে হবে। শেষ হয়ে গেলে আপনাদের প্রশ্নগুলো আমি নিব একটা করে। হ্যাঁ, তাহলে এখন যে রেকর্ডিং এর যে বিষয়গুলা খালি সরকারি অফিসগুলোতে রাখলে হবে না। এখন এই জন্যে আমরা চট্টগ্রাম যে ডেইরি অ্যাসোসিয়েশন, এখান থেকে আমরা যেটা করছি যে প্রত্যেকটা খামারিকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে একটা রেকর্ডিং আমরা শিট বা ওখানে আমরা দিয়ে দিছি, একটা ফাইল দিয়ে দিছি, যে প্রত্যেকটা গরুর যত ইন্ডিভিজুয়ালি যে তার বাবাকে এর জাত কত, মানে ফ্রিজিয়ান পার্সেন্টেজ কত বা লোকাল পার্সেন্টেজ কত, মাকে মায়ের কত, মায়ের দুধ উৎপাদন কত, এইরকম রেকর্ড এগুলা করা হয়েছে। এই রেকর্ড অনুযায়ী যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আপনারা জানেন যে বাচ্চা তার বাবার থেকেও 50% জেনেটিক মেরিট পায়, মায়ের থেকে 50% পায়। একটা গাভী যদি ধরুন 50% ফ্রিজিয়ান, তার 50% লোকাল গাভী, এই গাভীটাকে যদি আমি 100% ফ্রিজিয়ান জাতের সারের বীজ দেই, তাহলে এই বাচ্চাটা হবে মায়ের থেকে অর্ধেক, 50-র অর্ধেক কত 25, আর বাবা হলে 100%, তার অর্ধেক হলো 50, তাহলে বাচ্চাটা আসলো কত 75% ফ্রিজিয়ান, 20% হলো লোকাল। আর আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমরা যেটা বলি যে 75%-এর উপরে
ফ্রিজিয়ান ব্লাড বা কোনো বিদেশি ব্লাড নেওয়া ঠিক হবে না। নিতে গিয়ে দেখা গেছে যদি আপনি 75% বা তার উপরে যদি নেন, এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এনভায়রনমেন্ট যখন বেশি গরম থাকে, বিশেষ করে 8-9 মাসই তো আমাদের গরম, এই গরুগুলা দেখা যায় যে গরম বেশি পড়লে হাঁপাইতে থাকে, তারা ওই সময় খাবার কম খায়, দুধ উৎপাদন তাদের কম হয়, এবং এই সমস্ত গরুগুলা দেখা যায় যে একসময় কনসিভ করাইতে কিন্তু খুব কষ্ট হয়। অনেক সময় হুপের পায়ের যে খুরার মধ্যে সমস্যা দেখা দেয়। দেখা যায় যে 75% বা তার উপরের গাভীগুলা তার জীবদ্দশায় 3-4টা বাচ্চা দেওয়ার পরেই মনে হয় যে সে মানে বয়স্ক হয়ে যায় আর বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয় না। অথচ আমাদের আবহাওয়াতে 50 থেকে 75%-এর মধ্যে যে সমস্ত গাভীগুলো আছে তারাই কিন্তু দেখা যায় যে 7টা, 8টা, 9টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। তাদের মিল্কের এই আবহাওয়ার সাথে তারা অ্যাডজাস্টেড, এবং তাদের যদি আপনারা দেখেন যে গড় মিল্ক কিন্তু তাদের বেশি, বা টোটাল মিল্ক কিন্তু তাদের বেশি। ওই সমস্ত গাভীগুলা 75 হয়তো আমরা মাঝে মাঝে হয়তো 35 লিটার 40 লিটার যে পাচ্ছি, সেগুলোকে কিন্তু আমরা কোনো সময় কন্টিনিউশনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে যদি একবার যদি ম্যাস্টাইটিস বা খুরা রোগ যদি হয়ে যায়, তাহলে তো ওটা ওই গাভীটাই দেখা যায় যে অকেজু হয়ে যায়। তো কাজেই আমরা এই জায়গাটায় যে অন্তত 50 থেকে 75% ফ্রিজিয়ান এটা মেনটেন করব। আর প্রত্যেকটা গাভী বা বকনার এটা আমরা রেকর্ড রাখবো। মায়ের এখন ইমরান সাহেব যেটা প্রশ্ন করছে যে আমাদের তো গাভী যেগুলা কেনা আসছি আমরা, যেটা লালন পালন করতে, এর তো রেকর্ড নাই, তা আমরা এখানে শুরুটা কীভাবে করব? এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ হলো, আমরা যেটা চিটাগাঙে যেটা করছি, যে সমস্ত গাভীর কোনো রেকর্ড নাই সেই গাভীগুলার তার দুধ উৎপাদন, তার শারীরিক বাহ্যিক বৈশিষ্ট্য, এটার উপর বেসিস করে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে হ্যাঁ, এই বাহ্যিক বৈশিষ্ট্য যদি থাকে, তার দুধ উৎপাদন যদি 1 লিটার হয়, তাহলে তার ফ্রিজিয়ান পার্সেন্টেজ হবে 50%। 62 যদি হয়, দেখা যায় তার দুধ উৎপাদন 15 থেকে 18 লিটার বা 20 লিটার এরকম হবে। কারণ দুধ উৎপাদন বেরি করে কিন্তু তার আবহাওয়া এবং খাদ্য ব্যবস্থাপনার উপরে। তারপরেও মোটামুটি একটা সাম একটা বলা যায় যে 50% যদি একটা ফ্রিজিয়ান ব্লাড ক্রসের গাভী হয়, সে দেখা যাবে হয়তো 10-12 লিটার দুধ এরকম দিবে। কোনো ক্ষেত্রে 50%ও কিন্তু 15 লিটার 18 লিটারও দেয়, সেটা কিন্তু এক্সেপশনই আছে। তো সেটার উপর বেসিস করে আমরা যদি বলি যে এই গাভীটা 50%, আমি হয়তো এখানে 10% ভুল করতে পারি, তাই না? ভুল করতে পারি, কিন্তু ভুল করেও যদি আমি এটা 50% শুরু করলাম, এরপরে আমি এটাকে 75% সারের বীজ দিলাম, তাহলে বাচ্চাটা কি আসলো? এখানে 37 আর হলো 25, 52% বা 53% এরকম হলো না? বাচ্চাটা এই পার্সেন্টেজ আসলো, তাহলে হ্যাঁ 62%। তাহলে বাচ্চাটা দেখা গেল মায়ের যেখানে ছিল, মায়ের থেকে এখানে আমি ভুল হয়ে গেল, ভুলটা মাইনাস হলো, অর্ধেক কমে আসলো না? 10%-এর যেখানে ভুল ছিল সেখানে ফার্স্ট জেনারেশনে 5% হয়ে গেল। তারপরে যদি কমে গেল, তারপরে যদি তৃতীয় জেনারেশনে 5-এর অর্ধেক কত 2.5% কমে যাবে। এরকম চতুর্থ জেনারেশনে দেখা যাবে যে 1% বা 1.5% হয়ে যাবে। আর আমি যদি এটাকে এখনই যদি তাকে নির্ধারণ না করি, তাহলে কিন্তু আমার এই ভুলের পরিমাণটা সারা জীবন একই ধরনেরই থেকে যাবে। কাজেই আমাদের যাদের গাভী আছে, তাদের বাহ্যিক বৈশিষ্ট্য, দুধ উৎপাদনের উপর বেসিস করে তাদের আমরা যে কত পার্সেন্ট ফ্রিজিয়ান বা কত পার্সেন্ট শাহিওয়াল, সেটা আমরা নির্ণয় করে যদি বীজ দেই এবং এটাকে যদি নিয়মিত রেকর্ডগুলো রাখি, তাহলে পরবর্তী জেনারেশনে দেখা যাবে যে এই ভুলের পরিমাণটা একসময় থাকবে, কমে যাবে। তাহলে স্যার আমরা যেটা বুঝলাম যে এটা একটা ধারণা করে আমরা আগাতে পারি, যেহেতু আমরা এতদিন কোনো রেকর্ড মেনটেন করি নাই। তো যে গাভীগুলো 15 থেকে 20 লিটার দুধ দিচ্ছে, আমরা ধরে নিতে পারি সেগুলো 62%-এর মতো হতে পারে। তা আমাদের স্যার এখানে একটা প্রশ্ন, যে আমরা এখন সবাই 100% সিমেন্ট ব্যবহারের
কথা চিন্তা করি এবং সবাই 100% সিমেন্ট ব্যবহার করি। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে 100%, যেটা আমার মনে করি 100% সিমেন্ট শুধু ব্যবহার করলেই হবে না। 100% যে সিমেন্টটা ব্যবহার করছি তার জেনোমিক রেকর্ডটা কি, তার বাবা মা বোন দাদি তাদের মিল্কিং রেকর্ডটা কেমন ছিল, এটা প্রথম জানতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের ওয়েদারে ওভারঅল হিসাব করে সেটা যেন 70, যে বাচ্চাটা আসবে সেটা যেন 75-এর উপরে না হয়। তো এখন প্রশ্ন যে মনে করেন আমার এক ফার্মে একটা গাভী আছে 12 লিটার দুধ দেয়, যেটা 12 লিটার দুধ দেয়। এখন আমরা চিন্তা করছি এটাকে 75, বাচ্চা যেটা আসবে সেটা 75-এর উপরে যেন না হয়। এখন 12 লিটার যেটা দুধ দেয় সেটাকে যদি ধরে নিই আমরা 50%-এর গাভী, সেটাকে কি আমরা 100% সিমেন্ট দিতে পারি? হ্যাঁ, 100% সিমেন্ট দিলে এটা কিন্তু বাচ্চাটা 75%, মানে এটা সর্বশেষ। আমার যদি ব্যবস্থাপনা যদি ভালো থাকে অবশ্যই আমি এই পর্যন্ত। তাহলে আমরা জানলাম, তাহলে আমরা যেটা জানলাম যে আমাদের দেশি গাভী যেগুলো 4-5 লিটার দুধ দেয় সেগুলোকে আমরা 100% সিমেন্ট দিয়ে কি করতে পারি? হ্যাঁ, করতে পারি। এখন আমাদের দেশি গাভীগুলো সাধারণত বেশিরভাগই হলো 1 থেকে 2 লিটারের মধ্যে। 2 লিটার দেশি গাভীর মধ্যে যদি উন্নত জাতের হয় 3 লিটার বা 4 লিটার এরকম, কিন্তু খুব কম সংখ্যক গাভী, হয়তো 10% গাভী আমরা পাবো। কোনো খামারে যদি মনে করে যে না আমি প্রথমেই এই 50% গাভী চাই আমার দেশি গরুর থেকে, তো সেখানে প্রশ্ন হলো যে একটা 3 লিটার দুধের গাভীকে আমি 100% বীজ দেওয়া যাবে, কিন্তু সে যে 3 লিটার দুধ, এই 3 লিটার দুধ কিন্তু তার বাচ্চাকেই দিতে হবে। বাচ্চারই হবে না। এই খামারে কিন্তু ওইখানে কোনো দুধ নিতে পারবে না এই সেন্সে যদি হয়। কারণ একটা গাভী, একটা বাছুর, তার জন্মের সময় যে ওজন তার 10 ভাগের 1 ভাগ দুধ দিতে হয়। এখন একটা দেশি গরুতে যদি আমি 100% বীজ দিই, ধরে নিতে পারি যে এখানে 25 থেকে 30 কেজি ওজনের একটা বাছুর হইতে পারে। তাহলে এই জায়গাটায় তাহলে 3 লিটার দুধ কিন্তু এই বাচ্চাটার লাগবে। গ্রামে গঞ্জে কিন্তু একটা প্রবাদ আছে যে উন্নত জাতের মানে ইনজেকশনের বাচ্চা বা বেশি পার্সেন্টের বাচ্চা বাঁচে না। তার মূল কারণ হলো ও দুধ পায় না। কারণ তার যেতে 3 থেকে 4 লিটার দুধ দরকার, সেটাকে আমার এনশিওর করতে হবে। করলে আমি এই দেশি 3-4 লিটার গরুর দুধের ইয়াতে দিতে পারবো, কিন্তু 1-2 লিটারের এটাতে অবশ্যই দেওয়া যাবে না। দুধের বাইরে এই দেশি গাভীটা যে 100% সিমেন্ট যদি দেওয়া হয় তাহলে ও কি এটা কনসেপ্ট করতে কোনো অসুবিধা? না, কনসেপ্ট করতে কোনো অসুবিধা নাই। হয়তো এখানে কিছু কিছু ক্ষেত্রে ওই যে ডিস্টুকিয়া হইতে পারে যে বাচ্চার সাইজ একটু বড় হওয়ার কারণে। তবে আমরা যেটা দেখছি আসলে সৃষ্টিকর্তা সৃষ্টি যখন করে যে আপনার ছোট গাভী আর বড় ইয়ার দেখেই যে 50 কেজি বাচ্চা হবে তা কিন্তু না। মায়ের তো একটা ফ্যাক্টর আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্তত ওইরকম 20 থেকে 25 কেজি, যে নর্মালি যেটা হয়তো 15-20 কেজি হয় সেটা হয়তো 25 কেজি বা এরকম হয় আর কি। সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু হয়। হয়তো 2-4 ক্ষেত্রে এক্সেপশনাল যেটা হয় সেটাই আসলে এভিডেন্স হয়ে যায়। কাজেই হলো যে তাহলে অন্তত 3 লিটার উপরে দুধ থাকতে হবে। এই সমস্ত গাভীকে যদি আমি তাহলে প্রথম যে বাচ্চাটা আসলো তাহলে 50% ফ্রিজিয়ান, 50% লোকাল, এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু কমপক্ষে 12 থেকে 15 লিটার দুধ দেবে। তো এই জায়গাটায় আরও একটা বেশি আমাদের কিন্তু আরেকটা ব্রিড আছে শাহিওয়াল। এরা কিন্তু সর্বোচ্চ দুধ দেয় 10 থেকে 12 লিটার। এরা দেখতে যে লাল কালারের, নাভিন লম্বা, কুজুটা একটু বড়। এটা কিন্তু খামারিদের কিন্তু খুব পছন্দের। এটা দুধ এবং মাংসের দুইটার জন্যই। কিন্তু এটা কিন্তু 10-12 লিটারের বেশি দুধ দেয় না। এরা আবার কনসিভ করতে ফ্রিজিয়ান গরু যেখানে 15 থেকে 18 মাসের মধ্যে কনসিভ করে, সেগুলো দেখা যায় যে 20 থেকে 24 মাসের আগে এরা হিটে আসে না, কনসিভ করে একটু দেরি হয়। আর সুবিধা হলো যদি দেশি গরুর সাথে আমাদের শাহিওয়াল গরুটা বীজ দেওয়া যায়, সেখানে দেখা যায় দেশি 1-1.5 লিটার 2 লিটার দুধের গাভীতে যদি শাহিওয়াল বীজ দেই, তাহলে যে বাচ্চাটা হলো 50% শাহিওয়াল 50% লোকাল, সেটা দেখা যায় যে 4-5 লিটার দুধ দেয়। এটার সাইজ একটু বড় সড়ো হয়। এই জায়গায় যদি আমরা 100% ফ্রিজিয়ান জাতের বীজ দিই, তাহলে দেখা যায় যে 50% ফ্রিজিয়ান
25% শাহিওয়াল হইল। এই সমস্ত জাতের গাভীগুলা যে 50% ফ্রিজিয়ান 25% শাহিওয়াল, এই সমস্ত গরুগুলা দেখা গেছে যে শুরুতেই প্রথম ল্যাকটেশনেই 18 থেকে 20 লিটার দুধ দিছে, মানে ফার্স্ট জেনারেশনের, মানে 15 থেকে 20 লিটার, 15 থেকে 20 লিটার প্রথম শাহিওয়ালের ক্যারেক্টার প্লাস হ্যাঁ, ফ্রিজিয়ানের ক্যারেক্টার হ্যাঁ। এটা মিললে ওটার ল্যাকটেশন বেশি হয়। ল্যাকটেশন বেশি হচ্ছে। আর এই গরুটা শাহিওয়াল গরুটার একটা বৈশিষ্ট্য হলো যে এরা কিন্তু আমাদের দেশীয় আবহাওয়ার সাথেই এরা সামঞ্জস্য। আমরা ফ্রিজিয়ান ব্লাডটাকে 50% রাখলাম, শাহিওয়ালটা 25%, আর লোকাল বাকি হলো 25%। যদি এইভাবে ক্যালকুলেশন করে যদি করা যায় তাহলে দেখা যায় যে যেটা বললাম যে প্রথম ল্যাকটেশনে 15 থেকে 20 লিটার দুধেরই আসবে, সেকেন্ড ল্যাকটেশনে এই 50%টাই দেখা যাবে যে 24 লিটার 25 লিটার দুধের চলে আসবে। তো এইভাবে যদি পরবর্তীতে 50টাকে আমরা ইয়েও করতে পারি যে 50% ফ্রিজিয়ানটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, অথবা এটাকে হয়তো আমরা 62 পর্যন্ত নিতে পারি, ফ্রিজিয়ানটা মানে শাহিওয়ালটা একটু কমে আসলো, সেই ক্ষেত্রে এরাই দেখা যাবে যে 30 লিটার 35 লিটার দুধ দিবে। এই সমস্ত গাভীর বডি কনফরমেশনও খুব ভালো থাকে, দেখা যায় যে তার জীবদ্দশায় 8টা 10টা বাচ্চা দিতে পারে। আর যদি এককভাবে ফ্রিজিয়ান যদি আপনি 75 বা তার বাইরে নিয়ে গেলেই তখন দেখা যাবে যে তাদের বডি কনফরমেশন ঠিক রাখা যায় না, আবহাওয়ার সাথে তারা খাপ খাওয়াতে পারে না, 3টা 4টা বাচ্চা দিয়েই সে বয়স্ক হয়ে যায়, বেশি পার্সেন্টেজের গরুগুলো হাঁপাইতে থাকে। এইটাই হলো মূল বিষয়টা। আমাদের কোশ্চেন করা যাবে? হ্যাঁ। হ্যাঁ, আমি স্যার একটু একটা জিনিস, সেটা তাহলে আমরা যেটা বুঝলাম সেটা মানে দেশি গাভীকে আমরা 100% সিমেন্ট দিয়ে আমরা তার বাচ্চাকে 75 পর্যন্ত নিতে পারবো, বাট এখানে একটা সমস্যা, দেশি গাভী যদি 1-2 লিটার দুধ দেয় সেটা তো বাচ্চারই হবে না, বাচ্চারই হবে না। তো সেক্ষেত্রে তো আর ওই দেশি সমস্ত গাভীর সাইজও ছোট, সাইজও ছোট হবে, তো সেক্ষেত্রে তো বাচ্চা যদি দুধ না পায় সেটার ভবিষ্যৎ তো অন্ধকার। অন্ধকার। তাহলে 10-12 লিটার যে গাভী যেগুলো আছে সেগুলোকে যদি আমরা 50% ধরে নেই, 3 লিটারের উপরে থেকে যে হ্যাঁ, সমস্ত গাভী সেগুলোকে যদি আমরা 50% ধরি, সেখানে আমরা 100% সিমেন্ট ব্যবহার করে আমরা তার বাচ্চাকে 75% পর্যন্ত আনতে পারি। বাট 75 এর উপরে গেলে সেটা আমাদের দেশের ওয়েদারের সাথে মানানসই হবে না এবং ওটার রেজাল্ট আরো বরং খারাপ হবে। মানে আমাদের যে এনভায়রনমেন্ট, ওটার জন্য আবার উন্নত এনভায়রনমেন্ট দরকার হবে, উন্নত নিউট্রিশন দরকার হবে। অডিয়েন্সের আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে যারা নতুন করে খামার করতে চায়, এখানে আমরা বেশ কয়েকজন আছি যারা নতুন করে করতে চাচ্ছি, তো অনেকে বলে, আমরা যে বিভিন্ন যে জায়গাতে ডিসকাশন করলে অনেকে বলে যে নতুন করে খামার করলে সেই ক্ষেত্রে আপনার প্রথমে ডেইরিতে না গিয়ে প্রথমে আপনার ফ্যাটেনিং এ যাওয়া উচিত। তারপর আপনি গরুকে চেনেন, গরু সম্পর্কে আপনার আইডিয়া হবে, আইডিয়া হলে তারপরে আপনি ডেইরি করতে পারবেন, কারণ আদারওয়াইজ আপনার ডেইরিতে অনেক কমপ্লিকেসি আছে, অনেক মেডিকেশনের ব্যাপার আছে, মেইনটেনেন্সের ব্যাপার আছে, যেটা আপনারা করতে পারবেন না। তো এইটা একটা ফ্যাক্টর। আসলে ব্যাপারটা কি, শুরুতে কি ডেইরি করা যায় নাকি ফ্যাটেনিং করে ডেইরিতে আসতে হবে? না, এটা আপনার শুরুতে ডেইরিতেও আসতে পারবেন, ফ্যাটেনিং নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যে আমি আগে যেটা বলছি যে এটা যেহেতু একটা লাইফ সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। তাই যে সমস্ত খামারিরা নতুন খামার করতে আসেন বা আমার সাথে পরামর্শের জন্য আসেন, আমি তাদেরকে বলি যে আপনারা অন্যান্য কিছু ডেইরি খামারে আপনারা যান। যে সমস্ত সাকসেসফুল ডেইরি খামারি যারা আছে তাদের সাথে একটু উঠা বসা করেন, তাদের খামারটা একটু দেখেন, তাদের পালন পদ্ধতি, কিভাবে খাবার খাওয়ায়, কিভাবে পরিচর্যা করে, কিভাবে ব্রিডিং লাইন তারা মেনটেন করে, এই জিনিসগুলো জান নেওয়ার পরে যদি আপনি যদি শুরু করেন তাহলে এটা আপনার সাকসেসফুলটা তত আসবে। আর জাত চিনা তো যেহেতু অন্যান্য উন্নত দেশে রেকর্ড ছাড়া কোনো গরু পাবেন না। যে গরুর রেকর্ড নাই, তার পূর্বপুরুষের রেকর্ড নাই, তার কাছে খামারিদের কাছে তার কোনো দাম নাই, সে যতই দুধ দেখ। আমাদের দেশে যেহেতু আমরা এখন শুরুর পর্যায়ে আসছি, এখন খামারিরা যখন এই রেকর্ডগুলো করবে তখন কিন্তু আপনার গরুর চিনা কিন্তু কোনো অসুবিধা হবে না। যেহেতু আমাদের রেকর্ড নাই, এখন আমরা যেটা বলি তার একটা গাভীর বাহ্যিক বৈশিষ্ট্য, তার দুধ উৎপাদন, তার বিভিন্ন এগুলো দেখেই কিন্তু আমরা মনে করি যে এটা ভালো গাভী, এটা খামারের জন্য উপযুক্ত গাভী না।
এখন আপনি যেটা বলছেন যে প্রথমে ফ্যাটেনিং করেন, হ্যাঁ সেটাও করতে পারেন, কারণ আপনি তো কিছুই বুঝতেছেন না লালন পালন গরুরে কিভাবে খাওয়ায়, ঘরে কিভাবে রাখে আমি ইত্যাদি dairy জানেন করতে না। চাই, আমি কি ডে 1 থেকে ডেইরির জন্যই হ্যাঁ চিন্তা ডে ওয়ান করে dairy করতে পারবো, নাকি থেকে আমাকে আগে শিখে আসতে হবে? ডে ওয়ান থেকেই আপনি ডেরিতে আসতে পারবেন। তার আগে আমার যেটা পরামর্শ হলো যে আপনি কিছু খামারে গিয়ে তাদের ইয়াগুলো দেখবেন যে এইটা ফ্রিজিয়ান জাতের গরু, এটা শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের গরু, এটা লোকাল দেশি গরু, তাই না? এইগুলো তো অন্তত আপনাকে চিনতে হবে এই জিনিসগুলো। তারপরে কোন গাভীকে কি সারের বীজ দিবেন সেগুলো আপনাকে জানতে হবে। তো এই যে তারপরে এদেরকে কিভাবে খাবার দেওয়া, যেমন এদের দানাদার খাবার দিতে হয়, এই রেশিওটা কিভাবে তৈরি করে, এমন দানাদার খাবারের সাথে কি পরিমাণ ঘাসেরই আছে সেই জিনিসগুলা আপনার ডেইরি করলেও যেমন এটা দরকার, ফ্যাটেনিং এর জন্য তো এটা দরকার। ফ্যাটেনিং এর জন্য যেন আপনি গরু কিনবেন, যে কোনো গরু কিনলে তো আপনি ফ্যাটেনিং করে লাভবান হবেন না। যেমন আপনি যদি ফ্যাটেনিং এর জন্য আমরা যে গরুর বলি, growth নাই, ওই গরু হ্যাঁ কিনে তো লাভ নেই। আমরা বলবো যে এটা 3 মাসের একটা প্রোগ্রাম নেন, সারা বছরে হয়তো 4টা প্রোগ্রাম নিতে পারেন, 3 থেকে 4 মাসের বেশি এগুলো লালন পালন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অন্তত 1.5 বছর থেকে 2.5 বছর বা 3 বছরের কম বয়স্ক গরুগুলা আপনাকে সিলেকশন করতে হবে। এগুলো একটু বডি কনফরমেশন ভালো, তারপর চামড়া ঢিলা ডালা, কিন্তু স্বাস্থ্য মানে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না, শুকনা, হয়তো তার ম্যানেজমেন্টের জন্য হয় নাই, সেই সমস্ত গরুগুলাই কম বয়স্ক গরুগুলাই কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। তারপরে একে আনার পরে ধরেন কৃমির ওষুধ যদি খাওয়াইতে হবে, কিছু ভ্যাকসিন যেমন খুরা রোগের ভ্যাকসিন ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। তারপরে তার খাদ্য, এখানে যদি আপনার খাবারের মধ্যে যদি বেশি খরচ করে ফেলেন, তার মিনিমাম কনসেন্ট্রেশন মানে দানাদার খাবার দিয়ে ম্যাক্সিমাম ধরুন ঘাস বা যে খড় যেগুলা বিভিন্ন আমরা ইউরিয়া মোলাসেসের যেটা আমরা তৈরি করে দেই, সেগুলো দিয়েই কিন্তু এই 3 থেকে 4 মাসের মধ্যে আপনাকে লালন পালন করেই তাকে আবার মার্কেটে দিতে হবে। এবং এটা যদি ওইভাবে করেন, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে, ফ্যাটেনিংও যদি করেন। তার মানে যেটাই করি না করি, কেন সেটাতে আগে জানতে হবে, জানতে হবে। প্রপার ম্যানেজমেন্ট করলে হ্যাঁ। আসলে এরকম কোনো কথা নাই যে আগে এটা করতে হবে না। এরকম। যেটাই করেন না কেন আপনি জেনে শুনে জেনে proper শুনে management করলে করলে ওটাতে সাকসেস করা সাকসেস সম্ভব। করা যাবে। আমার একটা প্রশ্ন ছিল, স্লাইস করা খাবারগুলো কতদিন খাওয়ানো যাবে, মানে সংরক্ষণ Silence. করা যাবে স্লাইস করা খাবার? আমি এবং কতদিন এটা প্রশ্নটা স্বাস্থ্যসম্মত? আচ্ছা ওনার প্রশ্ন, আপনার নাম কি ভাই? জয়নুল আবদিন। জয়নুল আবেদিন সাহেবের প্রশ্ন, অনেকে শুনতে পাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, জয়নুল আবেদিন সাহেবের প্রশ্ন যে সাইলেজ করা খাবার কতদিন পর্যন্ত খাওয়ানো যাবে, সংরক্ষণ করা যাবে, কতদিন পর্যন্ত খাওয়ানো যাবে? স্যার সম্পূরক প্রশ্নের সাথে একসাথে আপনার অ্যান্সার বের করে। আমি অনেক দূর থেকে আসছি, বাগমারা, রাজশাহী। ও, রাজশাহী থেকে। কি নাম আপনার? মোহাম্মদ আকরামুল ইসলাম। আকরামুল ইসলাম সাহেব রাজশাহী থেকে আসছে। আমাদের সম্মুখভাবে কিছু প্রবলেম ফেস করতে হয়, সেগুলাই আমি একটু বলি। যেমন আপনি বলছেন যে এটা একটা বিজ্ঞান, এই সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আমরা যেমন বিভিন্ন ট্রেনিং এর প্রয়োজন, এটা জানা যাবে। এটা আমরা কিভাবে পাবো? যেমন সাইলেজ তৈরিটা আমরা পারি না, কিন্তু এটা কিভাবে আমরা মানে এই অভিজ্ঞতা অর্জন করতে পারি, এটা একটা। আর বিভিন্ন ট্রেনিং আমরা কিভাবে দিতে পারবো, এটা যেমন আপনি বলছেন বিভিন্ন খামারে যেতে হবে, কিন্তু জানতে হবে, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু একটা খামারে যেতে পারি না। কারণ আমার আগ্রহ খুব, আমি নাহার এগ্রোতে যাব, কিন্তু নাহার এগ্রো তো আমাকে অ্যাকসেপ্ট করবে না। এইরকম ঢাকাতে অনেক আছে যেগুলো আমি কিন্তু অনেক দূর থেকে আসছি স্যার। ঢাকাতে অনেক আছে এরকম পরিচিত, আমাদের মানে আমাদের কাছে সেই খামারগুলো মুখস্থ, কিন্তু ওনাদের কাছে কিন্তু আমরা পরিচিত না, আমরা যেতেও পারবো না। আবার এখানে একটা বিষয় আছে যেটা ঘাস নিয়ে প্রথমে একটু আলোচনা হয়েছে স্যার। এটা একটু কিছু কমন প্রশ্ন আমার, যেমন ঘাসের বিভিন্ন জাত আছে, নেপিয়ার, সুপার জাম্বো, ফডার, তারপরে জার্মান। যেমন দুধ উৎপাদনের ক্ষেত্রে এই জাতগুলো কি কোনো ভেরিয়েশন বহন করে কিনা? যেমন আমি সুপার জাম্বো আমার কিছু ঘাস আছে, নেপিয়ারও আছে, কিন্তু আমার খামারে অল্প স্বল্প সংখ্যা আমি শিখছি আর কি। যে গরুগুলো আছে যেমন আগে 12-13 লিটার দুধ দিত, কিন্তু আমার খামারে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, অভিজ্ঞতা কম আমার। অনেকের কাছে যখন আমি জানতে চাচ্ছি, তারা বলতেছে যে জাম্বু ঘাসটা এটার জন্য প্রযোজ্য না, আপনি নেপিয়ার খাওয়ান, বা এই ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন আমি হচ্ছি। কিন্তু এটা যখন আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যাচ্ছি, আমাদের স্থানীয় বাগমারাতে,
সঠিক সমাধান কিন্তু আমি পাচ্ছি না। ওনাদের হাতে হয়তো বা সময় নাই, আমি চাচ্ছি যে আমি ট্রেনিং করব, ওনারা বলতেছেন এখন না, আপনি সময় আসলে আপনাকে ডেকে নেবো, আপনি নাম ঠিকানা দিয়ে যান। বা আমি যখন ওনাদেরকে উপজেলা কর্মকর্তাকে আমি বলছি, স্যার আমার খামারে একবার আসেন, আমাকে টেকনিক্যালি কিছু দিক একটু দেখায় দেন, খুবই হয়তো বা 10 মিনিট টাইম লাগবে মোটরসাইকেলে আমার বাসা পর্যন্ত যেতে, ওনাদের কিন্তু সময় নাই। হ্যাঁ, এই ধরনের। আবার ভ্যাকসিনের বিষয়টা আছে। ভ্যাকসিনটা যেহেতু কমন, যেগুলা খোরা রোগের, অ্যানথ্রাক্স, এই ধরনের, এটা কিন্তু আমরা ওই উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে সংগ্রহ করার নিয়ম, বা আমরা ওখান থেকে পেতে পারি, কিন্তু ওনাদের কাছে গেলে ভ্যাকসিন থাকে না। কমন একটা বিষয় আর কি। আচ্ছা, তারপরে স্যার যেমন সিমেন্ট, এআই টেকনিশিয়ান ছাড়া আমরা কিভাবে ভালো সিমেন্ট সংগ্রহ করতে পারি, এটা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি আর কি। যেমন আমরা যখন 100% ওই ভাইয়াটা বলেছেন আর কি, এখানে আপনি শুনেছেন বাইরে, যে এআই টেকনিশিয়ানদের কাছে কিন্তু আমরা এক প্রকার জিম্মি, আমরা চাচ্ছি 100%, ওনারা বলতেছেন যে না, আপনার 100% প্রয়োজন নাই, 100% প্রয়োজন নাই, 75% বা এই সিমেন্ট দিলেই না। কেমন আছেন? কি অবস্থা? খুব সুন্দর স্যার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো স্যার। কেমন ভালো আছেন? আপনি এখানে বসুন। আসেন আপনি এদিকে। না না, আপনি বসেন। আমি যদি আমি ওইদিকে যাই, তাহলে এদিক থেকে সবার ভিডিওটা করতে পারবো। আমি না না, বসেন বসেন বসেন, আপনি এদিকে বসে যান। স্যার এই সিমেন্ট বিষয়টা, যেমন আমরা জানি যে সিমেক্সের সিমেন্টটা সবচাইতে ভালো, কিন্তু এটা কিভাবে আমরা সংগ্রহ করব সেটা কিন্তু আমার জানা নাই। যেমন আমার কাছে সিমেন্ট আছে, আমি শুধু এআই টেকনিশিয়ান দ্বারা আমি আমার গাভীকে সেটা পুশ করায় নেব। এই ধরনের আর কি কিছু বিষয় স্যার আমাদের অনেকগুলা প্রশ্ন হচ্ছে এই বিষয়ে একটু যদি আচ্ছা স্যার, আলোচনা করতেন। একটা প্রশ্ন, মনে থাকবে একবারে প্রথম সাইলেজ নিয়ে কিছু প্রশ্ন। এখন সাইলেজ কি, সাইলেজটা কিভাবে করতে হয়, খুব অনেক 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 প্রশ্ন আপনার কাছে। না, ধন্যবাদ। সাইলেজ, আমরা আমাদের যে সমস্ত কিছু ফডার ট্রি আছে, মানে বিশেষ করে ধরেন নেপিয়ার, তারপরে ভুট্টা সহ আমাদের দেশে যে সমস্ত প্রচলিত এই ফডার ট্রিগুলা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিজন আমরা তৈরি করি, এটাকে সংরক্ষণ করে পরবর্তী সময়ে গবাদি পশুর খাওয়ানোর যে প্রক্রিয়াটা, সেটাই আসলে সাইলেজ। আমাদের দেশে যে সমস্ত ফডার আছে, যদিও যেটা বলছেন যে এখানে ভুট্টা আছে, নেপিয়ার আছে, জাম্বু আছে, তারপরে জার্মান আছে, তবে সবচেয়ে বেস্ট সাইলেজ হয় ভুট্টা। কারণ ভুট্টা যখন ওই ফ্লাওয়ারিং স্টেজে যখন আসে, যখন মুচাটা কিছুটা তৈরি হয়, সেই সময় এদেরকে যদি কেটে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এর সাথে কিছু নালি চিটাগুড় কিছু দিয়ে, ওটা একটা প্রক্রিয়া আছে, যদি এটাকে এয়ার টাইট করে যদি রাখা যায়, ওটা মাটির গর্তের মধ্যে করে, যেমন পানি টানি যেন না ঢুকে এরকম, অথবা ড্রামের ভিতরে বিভিন্নভাবে এয়ার টাইট করে রাখলেই এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা অ্যারোমা মানে স্ট্র কালার অ্যারোমা সেন্টের মতো এরকম একটা তৈরি হয়, যেটা আপনি সাইলেজ করার 1 মাস পরের থেকে একেবারে 6 মাস বা 1 বছর পর্যন্ত খাওয়াইতে পারেন, যদি পানি বা যদি না হয় সেটা আপনি করে রাখতে পারেন। আর অন্যান্য ঘাস যেগুলো আছে ধরেন, সেগুলা সাইলেজ হয়, কিন্তু সেগুলাকে আবার কিছু প্রক্রিয়া করতে হয়, যেমন ওয়াটার পার্সেন্টেজ সাইলেজে 60 থেকে 70% থাকতে হবে। এর যদি বেশি কম থাকে তাহলে এটাকে শুকাইতে হবে বা এর সাথে খড় দিতে হবে। তো সেইগুলার কিন্তু ভালো সাইলেজ হয় না, সেগুলোতে আবার রাব গুড়ের পরিমাণটা বেশি দিতে হয়। তো এই সমস্ত যে বিষয়গুলা, এগুলো যদি আমরা হাতে কলমে বা কোনো প্র্যাকটিক্যাল দেখাইতে পারি, আমাদের ধরেন ইউনিভার্সিটিতে বিভিন্ন নিউট্রিশনের উপর প্রফেসর আছে, তাদেরকেও আমরা এই বিষয়টার উপরে আপনাদেরকে, কারণ এটা কিন্তু অনেক একটা এলাবোরেট একটা জিনিস, খালি একটু বললেই কিন্তু আপনারা করতে পারবেন না। তো এইভাবে এটা সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে হাতে কলমে শেখানো দেওয়া যেতে পারে।
এটা আপনারা করতে পারবেন। আর পরে ছিল ঘাস, মানে কোন ঘাসটা আর আর ভালো হতে ঘাসের পারে? জন্য ভেরিয়েশন আর ঘাসের জন্য যেটা বললেন যে বিভিন্ন ধরনের ঘাস আছে, প্রত্যেকটা এক এক ঘাসের কিন্তু পুষ্টিগুণ কিন্তু এক এক ধরনের। আমরা যেটা নেপিয়ার ঘাস, নেপিয়ারের মধ্যে দেখেন আগে যে নেপিয়ার বাজরা যেটা ছিল, আর এখন কিন্তু হাইব্রিড নেপিয়ার, সুংপাং, বিভিন্ন কিন্তু চলে আসে। আমরা বই পুস্তক কিন্তু আপনারা দেখছেন যে নেপিয়ার ঘাসের ড্রাই ম্যাটার এখানে 18 থেকে 22% পর্যন্ত থাকার কথা। আমরা এই হাইব্রিডকে দেখতেছি যে 11-12%-এর বেশি আমরা ড্রাই ম্যাটার পাই না। এদের যদি আমরা প্রোটিন বা অন্যান্য দেখি, এটাও দেখা যায় কম 6% বা এরকম আমরা পাচ্ছি। কাজেই একটা ঘাসের পুষ্টিগুণ নির্ভর করে তার ড্রাই ম্যাটার বেসিসে। ড্রাই ম্যাটার হলো যে পানির অংশটা সরাই নিলে যে শুষ্ক পদার্থ থাকে সেটা ড্রাই ম্যাটার বা ডিএম আমরা বলি আর কি। সেটারই আমরা কত পার্সেন্ট প্রোটিন আছে, কত ক্যালোরি আছে, কত অন্যান্য মিনারেলস আছে, সেটা কিন্তু অ্যানালাইসিস করা হয়। তো সেই ক্ষেত্রে একটা বিভিন্ন ঘাসের আলাদা আলাদা করা হয়। যেমন আমরা আমাদের লোকাল যে ঘাসগুলা, এদের যদি আমরা ড্রাই ম্যাটার ধরি, দেখা যায় যে 5-6%, মানে 7-8%-এর বেশি নেই। আমরা অনেকে কচুরি বানাও খাওয়াই, তাই না? কচুরি বানার যদি আমরা ড্রাই ম্যাটার ধরি, এটা ধরেন 6 থেকে 8%, তার মানে 92 ভাগই পানি। আর আমরা যদি নেপিয়ার যদি ধরি, এখানে যদি বই পুস্তকে যেটা আছে 18%, হাইব্রিডটা পাইতেছি 12%, তাহলে 1 কেজি কচুরি বানার সমান দেখা যায় যে মানে 3 কেজি কচুরি বানার সমান 1 কেজি কিন্তু এটা নেপিয়ার ঘাস। তো কাজেই ঘাসের পুষ্টিগুণ নির্ভর করবে তার প্রোটিন, তার উপরে। এগুলো প্রত্যেকটারই ধরনের অ্যানালাইসিস আছে, সেগুলোর উপর বেসিস করেই কিন্তু আপনার নিউট্রিশনটা অ্যাডজাস্ট করতে হবে। খাদ্য যখন খাওয়াতে যাই আমরা, দেখা যায় যে একটা গাভীর তার বডি ওয়েট এবং দুধ উৎপাদনের উপর বেসিস করে কিন্তু আমরা খাদ্য দিই। এখানে খাদ্যটা মুরগির খাবার ধরেন যে আমরা একটা দানাদার খাবারের মিশ্রণ তৈরি করে দিলাম, রেগুলার 100 গ্রাম বা 110 গ্রাম করে দিলাম, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই। গরুর খাবার কিন্তু তা না। গরুর খাবারের মধ্যে একটা অঙ্গ হলো দানাদার খাদ্য, তার বডি মেইনটেনেন্স এবং তার দুধ উৎপাদনের জন্য সেটা দিতে হয়। আর নিউট্রিশনের আরেকটা ভাগ আসবে ঘাস থেকে, কারণ গরু হার্বিভোরাস অ্যানিমেল, এরা তৃণভোজী, এরা ঘাস লতা পাতা খায় জীবন ধারণ করে, যার জন্য এর পেটের কম্পার্টমেন্ট কিন্তু থলি কিন্তু হলো 4টা। এবং যদি এখানে আঁশ জাতীয় জিনিস যদি না দেন, তাহলে কিন্তু আপনার ওই যে দানাদার খাবার সেটা ওইভাবে হজম হবে না। ওইখানে যে নর্মাল পিএইচ যেটা থাকার কথা, সেটা ধরনের যে 6.78 বা এই ধরনের যেটা থাকার কথা, সেটা কমে যাবে। তখন এখানে কিন্তু হজম প্রক্রিয়া ব্যাহত হবে। শুধু দানাদার খাবার খাওয়াইয়া আপনার গরুর পেটের এনভায়রনমেন্ট ঠিক রাখা যাবে না, উৎপাদন বাড়ানো যাবে না। এই ক্ষেত্রে একদিকে যেমন আপনার খরচ বেশি হবে, অন্যদিকে আপনার কিন্তু প্রোডাকশন কিন্তু নেতিবাচক একটা করবে। তো কাজেই এই দানাদার খাবারটা তার বডি ওয়েট, তার প্রোডাকশনের সাথে সামঞ্জস্য করে এটা কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড করে দিতে হবে। যেমন একটা গাভী 3 লিটার দুধ দেয়, তার বডি ওয়েট হয়তো 300 কেজি। তো সেই ক্ষেত্রে তার সারাদিনে খাবার হবে 2 কেজি 2 কেজি 4 কেজি দানাদার খাবার। কিন্তু 300 কেজি বডি ওয়েটের একটা যদি গরু 15 লিটার দুধ দেয়, তাহলে কিন্তু তার দানাদার খাবার হবে সকালে 4 কেজি, বিকালে 4 কেজি, 8 কেজি বা 7 থেকে 8 কেজি, এরকম কিন্তু হবে। এবং এই দানাদার খাবারের সাথে রেশিও করে এবং ওই ঘাসের গুণাগুণের উপরে, পুষ্টিমানের উপর নির্ভর করেও কিন্তু যে আমি 20 কেজি কাঁচা ঘাস দিব না 30 কেজি কাঁচা ঘাস দিব, সেটাও কিন্তু ওইভাবে নির্ভর করে। কাজেই এটা দানাদার খাবারের সাথে সবসময় কাছাকাছি একটা রেশিও মেনটেন করে আমরা থামবে বলি যে 1:3। কারণ আমরা দেখা যায় যে প্রচলিত যে সমস্ত ঘাসগুলো আছে সেগুলোর পুষ্টিমান এত বেশি না। যেমন আমরা যদি ওই যে বাইরে যেমন আছে ঘাস আলফা, এটা 30% প্রোটিন, 22 থেকে 30%। হ্যাঁ 30% প্রোটিন। আমাদের দেশের যেগুলো ঘাস আছে
এগুলা দেখা যায় যে 4% থেকে 6%, 7%। আলফালফা আমাদের দেশে কি প্রোডাকশন হয় না? এটা হয় খুব কম পরিমাণে, কেউ কেউ বোধহয় চেষ্টা করছে, কিছু করছে আর কি, প্রোডাকশন খুব কম। স্যার আমার একটা প্রশ্ন, হ্যাঁ, আমি অত্যন্ত গরিব খামারি, মাঝে মাঝে সময় হয় আমার দানাদার খাবার কেনার পয়সা নাই, খড়ও নাই, মনে করেন শুধু ঘাস আছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি কি 3 মাস বা 2 মাস, মানে একটা হার্ড টাইম থাকে না, যে 2 মাস আমি শুধু ঘাস খাওয়াই আমার ডেইরি গরুকে আমি একটু লালন পালন করতে চাই, বিকজ আমার 2 মাস পরে হয়তো আমার টাকা আসবে, হয়তো 3 মাস পরে আসবে, শুধু ঘাস খাওয়ানো ছাড়া আমার মতো গরিব খামারির এখন সামর্থ্য নাই। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? না কোনো সমস্যা হতে পারে কিনা, গরুটার মরে যাবে কিনা বা না, পুষ্টির অভাবে? না গরু মারা যাবে না, না গরু মারা যাবে না। আমার যেটা বলতেছি যে আমরা যদি হাইল্ডিং গরু পালি, যখন একটা গাভী, আমি আগেই বলছি যে 3 থেকে 4 লিটার দুধ দিলে 3 লিটার পর্যন্ত দুধ যদি দেয়, এরকম গাভীগুলো শুধু আমি ঘাসের উপরে মেনটেন করতে পারবো। যখনই দুধের পরিমাণ 15 লিটার বা তার 10 লিটার 15 লিটার এদিকে যখন হয়ে যাবে, তখন আমাদের দেশীয় যে ঘাসগুলো, আমি আগেই বলছি যে এদের কিন্তু পুষ্টি বিদেশি যে সমস্ত ঘাসগুলো সেগুলোর চেয়ে অনেক কম। সেই কম থাকার কারণে আমাদের কিন্তু অতিরিক্ত কিন্তু এই যে দানাদার খাবারগুলো দিতে হচ্ছে এই পুষ্টির ইয়াটাকে মেটানোর জন্য। কারণ দুধ কিন্তু একটা আদর্শ খাদ্য, এর ভিতরে প্রোটিন থেকে শুরু করে ক্যালোরি থেকে শুরু করে সমস্ত মিনারেলগুলো কিন্তু এখানে আছে। কাজেই এটা তো গাভীর থেকেই এটা আসতেছে। কাজেই এটাকে মেটানোর জন্য অবশ্যই আমরা, আপনি গরিব খামারি হলেও এখানে যদি ধরেন 4-5 লিটারের দুধের গরু যদি পালেন, আমি মনে করি যে আপনি 10-15 লিটার দুধের গরু আপনার জন্য সুইটেবল হবে না। সেই ক্ষেত্রে আপনার উৎপাদন ঠিক ওইভাবে হবে না। কম দুধের গুলো পালবেন, আর পারলে এখানে কিছু দানাদার খাবার অন্তত তার বডি মেইনটেনেন্সের জন্য এই 3 থেকে 4 কেজি দানাদার খাবার এটা দিলেই কিন্তু আপনি লাভবান হবেন বেশি। আচ্ছা স্যার, এরপরে অনেকের অনেক প্রশ্ন। আমি একটু বলি যে আমাদের দেশে যেমন ন্যাচারাল নিয়মটা হচ্ছে যে দানাদার খাবারটা যে গাভীকে বা ষাঁড়কে খাওয়ানো একদম নাক মুখ ডুবে খাচ্ছে, ঠিক আছে। এখন শুকনা খাবার যদি শুকনা করে দেয়, পানি আলাদা দেয়, আর নাক মুখ ডুবে যদি একসাথে সব মিক্স করে খায়, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এবং কোনটা সঠিক নিয়ম? এটা হলো আসলে অভ্যাসের একটা বিষয়। যে সমস্ত খামারিদের ধরুন গরুর সংখ্যা অনেক বেশি, এটা 2, 4, 5, 10টা গরুর জন্য কিন্তু এটা সম্ভব যে পানি দিয়ে মিলাইয়ে একটু লবণ দিয়ে লাইরে লাইরে খাওয়ানো, পানি সহ সে খাইলো। যাদের হয়তো ধরুন 100-150-200 গরু আছে, তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা করা একটু ডিফিকাল্ট। সাধারণত খামার লেভেলে দানাদার খাবারটা তার বডি ওয়েট অনুযায়ী তার উৎপাদনের উপর নির্ভর করে শুকনাই দেওয়া হয়। সে এই অংশটুকু খেয়ে ফেললো, তারপরে তার পাশে পানি থাকে এবং নির্দিষ্ট পরিমাণে তার ঘাসগুলা পাশের ইয়াতে দেওয়া হয়, সে তার চাহিদা মতো ওইভাবে খেয়ে নেয়। এটাই হলো মূল নিয়ম। যাদের কম সংখ্যক গরু আছে যে না আমি এটাকে পানিটা ঠিক মতো খাইলো কিনা, ইয়াটা হইলো কিনা, ওটাকে করে আপনি একটু আদর করে লড়াই ছাড়াই খাওয়াইলেন, এটা হলো কিন্তু সঠিক প্রক্রিয়া হলো যে আসলে দানাদারটা আলাদা করে দেওয়া, এতে খরচ মানে সাশ্রয়ী হয়, সময়ের সাশ্রয়ী হয় এবং এটা একটা অভ্যাসের একটা বিষয়। কারণ আপনি পানি দিয়ে লাইরে ছাড়া খাওয়াইতেছেন, এখন যদি হঠাৎ করে শুকনা দেন দিয়া যদি রাখেন, দেখেন যে এখানে প্রোডাকশনে কিছুদিন আপনার একটু নেতিবাচক হবে। যে কোনো খাবার, যে কোনো সিস্টেমে যখন আপনি চলতেছেন কেন, এটার থেকে হঠাৎ করে পরিবর্তন করা যাবে না, এটাকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। এবং খাবারের যদি ইনগ্রেডিয়েন্টগুলা আপনি যদি উন্নত মানেরও যদি দেন, তাও যদি হঠাৎ করে চেঞ্জ করেন, তাহলেও কিন্তু আপনার দেখা যাবে যে প্রথমে তার প্রোডাকশনের একটা হ্যাম্পার হইতে পারে। সেই জন্যই যখনই কোনো নতুন খাবার বা উন্নত মানের খাবার বা চাহিদা মতো তার প্রয়োজনীয় বডির চাহিদা অনুযায়ী কোনো খাবার দিবেন, যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনার যে বর্তমান খাবার এর সাথে এখন যে খাবারটা আপনি দিতে যাচ্ছেন সেটার 3 ভাগ, এটা 1 ভাগ দিলেন, 3 দিন খাইলো। তারপরে পুরাতন খাবার নতুন খাবার অর্ধেক দিলেন, আবার 3 দিন। পুরাতন খাবার 1 ভাগ, নতুন খাবারের 3 ভাগ, এভাবে 3 দিন। অন্তত 7 থেকে 10 দিনের মধ্যে আপনি এটা যদি এভাবে চেঞ্জ করে নেন,
তাহলে দেখা যাবে যে এখানে প্রোডাকশনের এবং তার পেটের ডাইজেশনেরও কোনো হ্যাম্পার হবে না। মানে যত উন্নত খাবারই দিক না কেন, হঠাৎ করে খাবার পরিবর্তন করা যাবে না, ধীরে 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 পরিবর্তন করতে একটা হবে। প্রসেস আমার যেটা আমরা যে ভুট্টা বা এই জাতীয় যে দানাদার খাবারগুলো বা যেটাই হোক সেটাকে সিদ্ধ করে খাওয়া আর নর্মাল ড্রাই ফর্মে খাওয়াই তো হ্যাঁ এই অ্যাবজর্বেশনে হ্যাঁ যে হজমের সে কোনো পার্থক্য আছে কিনা না, অবশ্যই পার্থক্য আছে। না, অবশ্যই পার্থক্য আছে। সিদ্ধ করে যদি এটা খাওয়াইতে পারেন হজমটা এটা ভালো হয়, কিন্তু এটা কম সংখ্যক গরু যাদের আছে তাদের জন্য কিন্তু সম্ভব। বেশি যাদের গরু আছে সেটাকে আমরা তখন বলি যে দানাদারটা একবারে ছোটো দানা করে দেওয়ার জন্য, পাউডারের কাছাকাছি, তাতে করে দেখা যায় যে হজমটাই হয়। যদি আমরা বড় দানা থাকে তাহলে কিছু হয়তো এখানে সিদ্ধ না করলে মিসইউজ হয়। তো সেই ক্ষেত্রে ওই যে সেটা একই কথা যে আপনার সময় এবং অন্যান্য ইয়ার জন্যে আপনার যদি বেশি গরু থাকে এটা পাউডারের কাছাকাছি করে দিবেন, একেবারে ছোট ছোট মানে ময়দার চেয়ে একটু বেশি ছোট ছোট দানা করে দিবেন, যেটা হজমের জন্য ভালো হয়। আর যদি কম সংখ্যক গরু হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার সিদ্ধ ইয়েটা করতে পারেন। তবে আমি মনে করি যে এত ঝামেলা করা দরকার নাই, খাবারটাই আমার এক ফ্রেন্ড, ওর 30-35টা গরু আছে, ও ছোটবেলা থেকে গরুই পালে, ক্লাস 8-এর পর পড়াশোনা করে না, স্কুল ফ্রেন্ড। ও বললো যেটা সে ও সরাসরি আটা গুলে খাওয়ায় দেয়, মানে দানাদার গুলে। তো বলতেছে রেজাল্ট ভালো হচ্ছে। আমি বললাম যে আসলে এটা ঠিক হবে কিনা আমার জানা না, আমার জিজ্ঞেস করবো আর কি। না, এই ক্ষেত্রে হলো যে আপনি আটা দেন, ময়দা আটা ময়দা মানে ভুট্টা বা গম চাউল এগুলা কিন্তু সবই কিন্তু কার্বোহাইড্রেট রিসোর্স ফুড, কার্বোহাইড্রেট জাতীয়। এটারও কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণ আছে। আমি আগেই বলছি যে গরুর কিন্তু পেটের পাকস্থলী কিন্তু 4টা। তো এইখানের একটা এনভায়রনমেন্ট আছে, এখানে পিএইচ থেকে শুরু করে অনেক কিছু এখানে মেনটেন করতে হয়। আর গরু কিন্তু ওই যে আঁশ জাতীয় খাবার হজম করেই জীবন ধারণ করে। সেই ক্ষেত্রে আমরা ফ্যাটেনিং যারা করতেছি, ওই যে উনি আগেই বলছে যে 60-70% পর্যন্ত ভুট্টাই বলেন বা আটাই বলেন বা চাউলের এই বলেন, সেটার সাথে অবশ্যই এখানে আঁশ জাতীয় জিনিস কিন্তু তারা দিচ্ছে, হয়তো শুকনা খড়ের পরিমাণটা বেশি দিচ্ছে। ওটা যদি না দেয়, আপনি যদি খালি আটাই দেন, দেখবেন যে এখানে ইনডাইজেশন হয়ে যায়, অ্যাসিডোসিস হয়ে যাবে এবং অ্যাসিডোসিস হয়ে ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু হঠাৎ করে আপনি খালি আটা ময়দা যদি একটা গরু খায় নাই, হঠাৎ করে যদি আপনি 1 কেজি 1.5 কেজি যদি একসাথেও দেন, পরে দেখবেন যে খাওয়া বন্ধ করে দিবে। কাজেই এটা হলো যে একটা অভ্যাসের ব্যাপার। আপনি আস্তে আস্তে হয়তো এটাকে আধা কেজি 1 কেজি 1.5 কেজি এতটুকু দেন, কিন্তু এইটার পাশাপাশি রেশিও অনুযায়ী অবশ্যই আঁশ জাতীয় খাবার, ঘাস খড় এগুলো কিন্তু ওই রেশিও অনুযায়ী আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু এটা হিতে বিপরীতই হবে। গরু জাবর কাটবে না, পেটে ইনফেকশন হবে, অ্যাসিডোসিস হবে। এখানে দেখা যাবে যে বেশি পরিমাণ যদি হঠাৎ করে খাওয়ান, গরু অনেক ক্ষেত্রে কিন্তু মারাও যেতে পারে। এটা অভ্যাস। হাইড্রোপনিক পদ্ধতিতে মানে যদি ধান দিয়ে গম দিয়ে যদি ঘাস উৎপাদন করে খাওয়া, সেটা কতটুকু পুষ্টিসম্মত হবে গরুর জন্য? মানে হাইড্রোপনিক পদ্ধতিতে বেশি অনেকে অ্যাপ্লাই করতে থাকে পানি দিয়ে, এটা ইকোনমিক্যালি ফিজিবল কিনা এবং এটাতে মানে কস্ট এফেক্টিভ কিনা, প্লাস যার জায়গা নাই আর কি, যার জায়গা। হাইড্রোপনিকটা এটা কিন্তু এখন ট্রায়াল বেসিস চলতেছে, কিছু কিছু খামারিতে এটা করানো হয়েছে। এখানে সমস্যা যেটা হইতেছে, আমরা এই যে ভুট্টা বা গম বা যে সমস্ত এগুলা এই সিরিয়াল এগুলার থেকেই তো করা হয়, কিন্তু এদের দেখা যায় যে বেশিরভাগই আসলে হাইব্রিড হওয়ার কারণে এদের জার্মিনেশন এত কম হয়, যার জন্য এটা আসলে কস্ট ইফেক্টিভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই হাইব্রিড না করে আমাদের যেমন অরিজিনালি আগে যে সমস্ত ভুট্টাগুলা মানে গম, বিশেষ করে গম বা ধান, সেগুলো যদি ব্যবহার করা যায় এবং এটা যদি ওইভাবে তৈরি করা যায়, তাহলে হয়তো এখানে এটা এখনো ট্রায়াল চলতেছে। আসলে এটা আসলে কিন্তু এখনো কস্ট ইফেক্টিভ ব্যবহার। স্যার ওখানে গেছিলাম ময়মনসিংহে, তো স্যারের সাথে কথা বললাম। ওনাদের একটা প্রজেক্ট ছিল গত বছর, এখন অফ আছে, এই জুন থেকে আবার ওনার শুরু করার কথা, আমাদের জুনের পরে যেতে বলছিল। তো
তো উনি আমাকে পরে খুলনার একজনের ইয়ে দিল, তো আমার খুলনায় যাওয়ার কথা ছিল, এখন যশোরে হয়তো আমি 2-4 দিনের মধ্যে যাবো আর কি। তো স্যার বললো যেটা আপনি যেটা বললেন যে ট্রায়াল বেসিস চলতেছে, আর সাথে মানে কস্ট ইফেক্টিভ যে কথাটা বললো, কস্ট ইফেক্টিভের জন্য আমার যেটা মনে হয় যে সাইলেস করলে হয়তো রেগুলার শ্রমিকটা কমে নিয়ে আসা সম্ভব, যে আমার খাবারটা রেডি থাকতেছে, খরচও কম হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি মানে অনেক খরচ হ্যাঁ। কম হবে। তো মেঘডুবি অ্যাগ্রো ভাইয়ের ওখানে উনি যেটা লিখছে যে উনি ওই রেকর্ড কিপিং করতেছে ঠিক মতো, যে কোন সময়টা শ্রমিকের মূল্য কম। যেন আমাদের গ্রামে একদিন শ্রমিক 600 টাকা পড়ে যাচ্ছে, ধান কাটার সময় 700 টাকাও শুনলাম, তো এটা রেগুলার হয়তো 400 টাকা পড়বে। তো সাইলেস করাটা যদি প্র্যাকটিক্যালি দেখা যেত, যে অ্যাটলিস্ট হয়তো আমরা সবাই মিলে একদিন ভাইকে রিকোয়েস্ট করে ওনার সাইলেস করাটা দেখতে যেতে পারলে বা প্র্যাকটিক্যালি দেখতে পারলে আমাদের জন্য এটা ভালো হতো। ভুট্টা কি যে কোনো জায়গায় যে কোনো জমিতে চাষ করা যায় কিনা? এটা একটু উঁচু জমি লাগবে, যেখানে পানি জমে না। আচ্ছা, যেখানে পানি জমে না এই ধরনের জায়গাতে ভুট্টা হয়। আর এখন কিন্তু হাইব্রিড ভুট্টা চলে আসছে, বিশেষ করে বর্ষার কয়েকটা সিজন ছাড়া অন্যান্য সময়ে কিন্তু এখন ভুট্টা চাষ করা যায়। আর সাইলেসের ব্যাপারে সেটা যদি আপনারা ইয়া করেন, তাহলে আমি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ওখানে যে নিউট্রিশন ডিপার্টমেন্টের যারা আছে ওই ধরনের একজন প্রফেসরকে যদি আমি একদিন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারি, তাহলে ওইখানে যদি প্র্যাকটিক্যালি যদি আপনারা মনে করেন যে একবারে শরীরে দেখার জন্য যদি হয়, তাহলে এই ক্ষেত্রে হয়তো আমরা চিটাগাং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম করতে পারি, অথবা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কোনো এক প্রফেসরের অধীনে আমরা এই জিনিসটা করাইতে পারি। পড়তে পারতেছি, কিন্তু তো ওটা যদি হাতে কলমে ভাবে যদি দেখাই দেওয়া যায়, প্র্যাকটিক্যালি আমরা করব একটা দিন, ওটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। এটা হলো স্যার খুবই ভালো। এটা আমরা করব। আমার প্রশ্ন ছিল যে আমাদের গাজীপুরে দেখা যায় ইদানিং, আমি নিজে অবশ্যই নতুন খাবার এখানে ভালো মন্দ অতটা বুঝি না, সেটা তুলা খাওয়ায়। হ্যাঁ, মানে কটন সিড আর কি? কটন সিড না স্যার, না ডাইরেক্ট তুলা না, এটা হচ্ছে কি বিভিন্ন স্পিনিং মিল গুলাতে তুলা করার পরে তুলার উচ্ছিষ্ট প্লাস সিডের উচ্ছিষ্ট, আমি এই ব্যাপারে আমি আপনাকে বলি, আমি এই কটন সিড ভেবে গাজীপুর থেকে আমি 1 টন আনাইছিলাম আমার খাওয়ারে। আনার পর এনে দেখি ওর ভিতরে কটন সিডের চিহ্ন মানে মাত্র দেখা যায়, খুব সামান্য। ওটাকে আসলেই কটন সিড নাকি কাঠের গুঁড়া আমি জানি না, বাট বাকি সবই তুলা। এখন আমরা তো অ্যাকচুয়ালি বুঝি কটন সিড মানে কটনের যে সিড সেটার মধ্যে অনেক প্রোটিন থাকে। তো অনেকে ফাইবারের জন্য আপনার খড়ের পরিবর্তে এই তুলাও খাওয়ায়। এখন ভাইয়ের এখন ওইটা আমরা বুঝতে পারছি না, কারণ যেটা হচ্ছে সেখানে হচ্ছে তুলার পরিমাণ আছে, যে তুলাটা করার পরে কি বলে এটাকে স্পিনিং করে তুলাটা নিয়ে যাওয়ার পরে যে তুলার উচ্ছিষ্ট যেটা থাকে ওটা, এবং সাথে ওই তুলা গাছের যে ডালপালা আছে, সিড আছে, সবটাই ক্রাশ করে ওটার সাথে চলে আসে। মনে করেন 5%ও সিড নাই। না এই ক্ষেত্রে আমার যেটা কম্বাইন্ড অয়েল আর কি, বড় স্ট্যাপল গুলো স্পিনিং মিল রেখে দেয়, এরপরে যে কম্বাইন্ড অয়েলটা থাকে ছোট ছোট স্ট্যাপল যেগুলো থাকে এগুলোর সাথে কিছু গুঁড়া থাকে, খুব সামান্য পরিমাণ সিড থাকে, বাকিটা পুরোটা কটন। উনি যেটা বলছে এটাই। হ্যাঁ, এখানে আমার বক্তব্য হলো যে ইমরান সাহেব যেটা বলছেন যে আমাদের কিন্তু নিউট্রিটিভ ভ্যালু আছে কটন সিডে, তুলা এটার এক জাতীয় আঁশ ফাইবার। এখানে কিন্তু কোনো নিউট্রিশন বিশেষ করে প্রোটিন বলেন, কার্বোহাইড্রেট বলেন বা অন্যান্য মিনারেলস বলেন এখানে কিছু নাই। যতটুকু আছে ওই সিডের ভিতরেই আছে। তো এই সিড ধরেন আপনি এখন তুলা খাওয়াইলেন, তো রুমেনের ভিতরে পেটের ভিতরে গেল, এটাকে হজম করার জন্য কিন্তু এনার্জি এখানে কিন্তু ব্যয় হলো। সে ওই সিডের থেকেই যতটুকু পার ওটাই পাবে, তুলার থেকে কিন্তু কোনো কিছুই পাবে না। এই তুলাটা কিন্তু দেখবেন যে হজম হবে না, এটা আশা শুয়ে আবার পায়খানার সাথেই কিন্তু বের হবে। অনেকেই দেখা যায় যে কুড়া, আমরা যে চাউলের কুড়ার মধ্যে অনেক জায়গায় মোটা কুড়া, আবার একটা হলো আটা কুড়া বা চিকন কুড়া, রাইস ব্রানও বলে। হ্যাঁ, রাইস ব্রান বলে। কুড়া বলতে মানে রাইস পলিশ বলতে ধানের খোসাটা সারানোর পরে চাউলের উপরে যে লালচে আবরণটা থাকে সেটাই হলো কুড়া বা রাইস পলিশ। এখানে প্রচুর পরিমাণের ভিটামিন, মিনারেল সহ প্রোটিন এবং ক্যালোরি কিন্তু এখানে আছে।
ক্যালোরি আছে 2500 হ্যাঁ, প্রোটিন আছে এটা কিন্তু খুবই একটা উন্নত মানের একটা খাবার। কিন্তু আমরা যেটা মোটা কোরা নামে যেটা খাওয়াইতেছি সেটা কিন্তু দেখা যায় চাউলের যে খোসার যেটা ধানের যে খোসা, এই খোসাটা কিন্তু ওখানে আসছে। এই খোসাটার ভিতরে যেগুলো আছে সেলুলোজ, ফাইবার, এখানে কিন্তু নিউট্রিশন মানে খাদ্য প্রাণ বলতে কিছু নাই। অনেকে এটা খাওয়ায়, যেটা খাওয়াইলে পেট ভরে, পায়খানাটা একটু শক্ত হয়। হ্যাঁ, তো এই তুষটা আমাদের যেটা বক্তব্য হলো যে যার ভিতরে কোনো নিউট্রিশনাল কোনো ভ্যালু নাই, কোনো পুষ্টিমান নাই, সেই জিনিসটা খাওয়ানোর কোনো দরকার নেই। আমি খাবার খাওয়াবো যেটার মধ্যে পুষ্টি আছে, যেটা শরীরের জন্য কাজ করবে। আমি এই কুড়াগুলো খাওয়াইলাম, মোটা কুড়া। আপনি দেখেন যে যারা হয়তো অনেকে এরকম 30% 40% পর্যন্ত মোটা কুড়া দেয়, আপনি ওই সমস্ত খামারির যে গরুর পায়খানাগুলো যদি আবার শুকান ওই পরিমাণে আবার কিন্তু আবার সেপারেট করতে পারবেন। হ্যাঁ, তো কাজেই পয়সা দিয়ে, এটা তো মাংনা না, তো পয়সা দিয়ে যেখানে নিউট্রিটিভ ভ্যালু নাই সেই জিনিসটা খাওয়ানোর পরে এটাকে হজম করার জন্য তো মেশিন তো চলতে হয়, এনার্জি ব্যয় হয়। এনার্জি ব্যয় হলো কিন্তু এখানে কোনো আউটপুট নিউট্রিশন বডিতে হলো না। এই সমস্ত গরুগুলা দেখবেন যে খাইতেছে, পেটও বড় হইতেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু স্বাস্থ্যটা কমে যাচ্ছে। এদের দেখেন পরবর্তীতে ওই সময় মধ্যে হিটে আসে না, কনসিভ করতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের কিন্তু উপসর্গ। প্রোডাকশনও তো এখানে নেতিবাচক একটাই হয়। তো কাজেই আমরা যেটা খাওয়াবো যার মধ্যে পুষ্টিগুণ আছে ওইগুলো ক্যালকুলেট করে খাওয়াবো। এটা কি আসলে আমরা কনফার্ম কিনা, লাইক যেমন ধরুন আমাদের যে পোল্ট্রি খাবার আছে সেখানে আমাদের প্রোটিনটা খাওয়াই, সেখানে যেমন আপনাদের প্রোটিন আছে, ব্লাড মিল আছে রক্ত থেকে, এটা আমরা জানি হাই প্রোটিন। আবার ফেদার মিল আছে, যে মুরগির যে লোমটা আছে, সাপোজ টেরার থেকে যে গরুর চামড়ার যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেদার মিল, যে উপরের লোমটা, মুরগির লোমটা। এই ফেদারে যেরকম প্রোটিন আছে, হ্যাঁ, সেটা হোক গরুর চামড়ার লোম কিংবা মুরগির পালকের লোম, এটা কিন্তু হাই প্রোটিন। আসলে কি তুলাটা এরকম কোন ক্যালকুলেশন করে নাকি তুলাটা আপনি যেটা বলছেন আসলে এটা? আচ্ছা, ওনার প্রশ্নটা আরেকবার শুনি, আরেকবার এটা ক্লিয়ারলি শোনাই সবাইকে। প্রশ্নটা আরেকবার বলেন। আমরা যে যেটা জানি যে ট্যানারির যে বর্জ্যটা, যেটা নাকি লোম থেকে হয়, হ্যাঁ, লোম থেকে হয়, এটা কিন্তু মোটামুটি প্রোটিন লেভেল হাই, বাট এতে অনেক রাসায়নিক পদার্থ থাকার কারণে এটা ইললিগাল ইউজ করে না। হ্যাঁ, আবার ধরেন পোল্ট্রির যে মুরগির যে লোমটা আছে, এটাও কিন্তু ফেদার মিল। এই ফেদার মিল বলেন বা ট্যানারি বর্জ্য বলেন, আমরা প্রোটিনের কথা যদি চিন্তা করি, প্রোটিন ভ্যালু হাই। তো এটার সাথে তুলা অনেকটা মিলে, আমরা যে তুলাও অনেকটা। এখন ওই আমরা কি আসলে কনফার্ম কিনা যে আসলে তুলাটা এর ভিতরে পড়ে না, তুলার ভিতরে প্রোটিন লেভেল নাই, আছে সিডের ভিতরে, এটা তো কনফার্ম হয়ে আমরা একটা। আর যদি মনে হয় যে না আসলে আমরা কনফার্ম না, হ্যাঁ, দেন আমরা তো ফেদারের সাথে, আমরা তো ট্যানারির বর্জ্যের সাথে অনেকটা মিলাই ফেলতে পারি। কটন সিডে তো অবশ্যই হাই প্রোটিন, তুলা বীজে খাদ্যমান আছে কিনা এটা কি শিওর কিনা? আচ্ছা, শিওর না, তুলাতে এখানে খাদ্য প্রাণ ওটা নাই, যেমন তুষের মধ্যে নাই। তো কাজে এখানে কটন সিটে আমার ওইখানে আপনার প্রোটিন, মিনারেল, সিআরটিআর সবকিছু আছে, কিন্তু তুলাতে কিন্তু অনেক ডাক্তারই পেয়েছি, অনেকে মানে ভেটেরিনারি ডাক্তার যারা নাকি এটা রিকমেন্ড করছে আমাকে, হ্যাঁ, যে আমরা খাওয়াতে পারি, ভালো 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 না, ওটা ওই যে সিড কটন সিড, কিন্তু এটা কিন্তু তুলা কোথাও কিন্তু সিড হিসেবে বিক্রি হয় না। সব জায়গায় আমরা মুখেও বলি যারা বিক্রি তুলা, ডাইরেক্ট তুলা। আচ্ছা, আপনার এটা আলিম ভাই করবে, এই যে তুলা বীজকে আমরা খাওয়াতে পারবো, ওটার মধ্যে অনেক প্রোটিন আছে, বাট তুলার মধ্যে কিছু নাই, তুলা বীজে কিছু খাওয়া যাবে না। আর আপনার যে প্রশ্ন আলিম ভাই কি বলবেন এখন? আমি দুইটা জিনিস এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রোটিন বলে হবে না, ইট হ্যাজ টু বি ডাইজেস্টেবল প্রোটিন, অর্থাৎ হজম করতে পারার মতো প্রোটিন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এখানে আরেকটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে যে কোনো প্রাণীজ সোর্স থেকে আসা যাবে না। সেজন্য আপনি ট্যানারি বা ফেদারের যে প্রোটিনের কথা বলছেন, গরুর জন্য সেটা প্রযোজ্য না। কারণ কোনো প্রাণীজ সোর্স থেকে আসলে গরুর যে ইন্ডাস্ট্রি, মানে ডেইরি খামার যে ইন্ডাস্ট্রি, এটাতে ভয়ঙ্কর রকমের বিভিন্ন রোগ ছড়িয়ে যেতে পারে, যেটা আমাদের দেশের পক্ষে না, আন্তর্জাতিকভাবে কন্ট্রোল করাটাও কঠিন হয়ে পড়বে। এটা হচ্ছে একটা। আর প্রোটিন, আমার কাপড়ের মধ্যেও প্রোটিন আছে, তুলার মধ্যেও প্রোটিন আছে, ইটস ট্রু, কিন্তু ইট ইজ নট ডাইজেস্টেবল প্রোটিন ফর অ্যানিমাল।
অর্থাৎ তুলার ভিতরে থাকলেও সেটা এক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে। সোজা কথা তুলা খাওয়ানো যাবে না। তুলা খাওয়ানো যাবে না, তুলা পেট বীজ ভরে। খাওয়াইতে পারবেন। কিন্তু যারা ইউজ করতেছে তারা বলতেছে ভালোই তো। পেট ভরে তো। না, পেট না, ভরবে। গ্রোথ তো আসতেছে। আমি জানি তুলাটা কি হয়, বিষয়টা হলো অনেক গ্রোথ আসে, কিন্তু গ্রোথ হালকা হয়, এমনি ফুসফুস হয়, টিভি দিলে ওঠে না, ঠিক আছে, এরকম একটা ইয়ে, মানে ওই গরুগুলা। না এটা হওয়ার কথা না। আসলে আমাদের দেশে যে তুলাগুলা ইম্পোর্ট হয়, তুলার বীজ ওখানে কিছু থাকে না। যদি তুলার বীজকে ট্রায়াশ বলে, হ্যাঁ। যদি ট্রায়াশের পার্সেন্টেজ বেশি থাকে ওই তুলাটা এখানে অ্যাকসেপ্টেবল না। তার মানে আমাদের দেশে যেসব তুলা, আমি টেক্সটাইলের সাথে আছি, তুলা যে ইম্পোর্ট হয় শুধু তুলাই ইম্পোর্ট হয়, ওখানে সামান্য পরিমাণে 2 to 3% সিড থাকে, এগুলো ট্রান্সপোর্টের সময়, স্পিনিং এর সময় এগুলো পড়ে যায়। যেটা দেয় সেটা হচ্ছে ওই শর্ট ফাইবার গুলি বিক্রি করে বাইরে, ওটাকে কম্বাইন্ড অয়েল বলে, ফেলে দেয় অথবা কাউকে বিক্রি করে অথবা অন্য কোনো পারপাসে ইউজ করে। উনি যে তুলা খাওয়ানোর কথা বলছেন, এখানে সিডের কোনো প্রশ্ন নেই, এটা 100% তুলাই। তুলা এবং ওর ভিতরে ওই ময়লা। গাজীপুরে ময়লা মাস্টারের কাছ থেকে তো ওগুলো সব দেখেছি আমি, ওতে কিছু নাই। বোগাস আমি এটা পোস্ট করছিলাম তুলা নিয়ে। আর কটন সিড যদি আমার তো পান, প্রতিদিনে প্রায় 50 কেজি তুলা ছোট আমি- কলা মাত্র শুরু করছি। আমি- 50 কেজি করে খাওয়াচ্ছি daily। আমি ওগুলো নষ্ট করে কি? আমি ওগুলো আমার আবার সব ফেরত দিয়ে দিছি 1 টন, একটু খাওয়াইনি। আর ট্যানারি বর্জ্য তো আসলে খুব দূষিত জিনিস, ওটা মানে খাওয়ালে স্যার যেটা বললো যে প্রচুর এগুলো দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা কি একটা নামাজের ব্রেক নেই? আমরা নামাজের ব্রেক নিয়ে নামাজ পড়ে তারপরে আমরা আবার একটু শুরু করি নামাজের। আমরা এখন একটা নামাজের ব্রেক নিব। আমরা নামাজের ব্রেকের পরে এরপরে আমরা আবার শুরু করব। তখন আমরা আমাদের ইনব্রিড বলতে কি বুঝি, তারপর আমাদের সিমেন্ট নিয়ে আলোচনা কিছু করব। আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আপনারা সাথেই থাকুন। থ্যাংক ইউ।